FM. The night comes alive with Gramophone. ঘড়িতে সময় রাত 11:07 শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.2 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছির সাথে, আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথিরা, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আমরা চলে যাই আলিফের কাছে। আলিফ, ওয়েলকাম ব্যাক। কেমন আছেন? থ্যাংক ইউ সো মাচ রাসেল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, লিসেনারও আশা করি ভালো আছেন। সবাইকে সালাম জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আজকের এই দিনে আমিও স্টেডিয়াম থেকে একটু আগে আসলাম, তো রাসেল ভাইকে অনেক ধন্যবাদ আমাকে হারিকেন দিয়ে খোঁজার জন্য। শাহরিয়ার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, আজকে আমার সাথে স্টুডিওতে আছেন, আমার সাথে এসছেন আর কি রেডিও ফুর্তিতে। তো যে ঘটনাটি বলেছি রাসেল ভাই, আমার একটা অভ্যাস হয়ে গেছে, যেখানে যাই ঘটনা কালেক্ট করার চেষ্টা করি। তো ইন্ডিয়া যাওয়ার পরে আপনার চেন্নাইয়ের একটি ঘটনা শেয়ার করবো আজকে। বালাশ্রী সানিয়াল নামে একজন মহিলার ঘটনা আর কি। তো এটা আজ থেকে অনেক আগের ঘটনা, 25 বছর আগের ঘটনা। তো উনি ওনার হাজবেন্ড সহ গভর্নমেন্ট জবের কারণে চেন্নাইয়ের একটি জায়গা যেটার নাম হচ্ছে সিরুভাল্লুর, সেখানে শিফট করে। তো যে বাসাটায় ওঠে, আমি সবাইকে একটু ফিল করার জন্য বলছি, যে বাসাটায় যে ওঠেন তারা, সেটি 3 তলা একটি বাড়ি, এবং এই বাড়ি থেকে বেশি হলে 300 গজ সামনে একটি রেল লাইন। আচ্ছা, তো রেল লাইনের সাউন্ড খুবই তাদেরকে এফেক্ট করতো। তো প্রথম তারা মানে বিভিন্ন ধরনের সাউন্ড থেকে রেল লাইনের সাউন্ডটা বেশি আপনার পরিলক্ষিত হতো আর কি। তো উনি হঠাৎ করেই তাদের সাথে মানে ঝামেলাগুলো শুরু হতে থাকে। তো শুরুতেই যেটা বলছি যে ওনার যখন ওই বাসায় শিফট করে, তার বছর খানেকের মাথায় তার মানে শিশু সন্তান হয়, একটি বাচ্চা হয় আর কি। তো বাচ্চার বয়স যখন 4 মাস, তখন থেকেই ঘটনা আপনার শুরু হয়। তখন তিনি তার জব ছেড়ে দেন আর কি, বালাশ্রী সানিয়াল তার জবটা ছেড়ে দেন। তো ওই বাসার নিচতলায় এবং দোতলায় নর্মালি বাড়িওয়ালা এবং বাড়িওয়ালার ফ্যামিলি থাকতেন আর কি। তো আশেপাশে তেমন ঘর বাড়ি না থাকায় ওই বাসাটা আপনার অলমোস্ট বলতে গেলে খোলামেলা জায়গার মধ্যে আর কি। তো যেদিন ঘটনাটি হয় আর কি, উনি বাসার কাজ করছিলেন, তো খুব মানে নর্মাল ডে। তো বিকাল বেলার পর আর কি, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে তখন রান্নাঘর থেকে তিনি কাজ করে তার রুমে আসার পরে দেখতে পেলেন যে তার শিশু বাচ্চাটি খাটে দাঁড়িয়ে আছে। 4 মাসের একটি বাচ্চা। সে ওই বাচ্চাটি ঠিক মতো বসতে পারতো না, অথচ সে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে দৌড়ে বাচ্চাকে কোলে নেয় এবং দেখে বাচ্চাটি হাসছে, তার নিজের বাচ্চা হাসছে। সে খুব অবাক হয়ে যায় এবং জিনিসটি কারোর কাছে শেয়ার করার মতো অবস্থা ছিল না ওই মুহূর্তে, কারণ বাসায় তিনি তার বাচ্চা। তো রাতের বেলা যখন স্বামী ঘরে আসেন, তখন ওনাকে শেয়ার করার পরে জিনিসটি তিনি হেসে উড়িয়ে দেয়। তুমি আসলে মস্করা করো না, এগুলি কোনো ঘটনা না। তো এরপরের মানে ওই বাসাতে অ্যাকচুয়ালি কোনো যাওয়া আসা ছিল না, তার আত্মীয় স্বজনরা খুব কম আসতো, কারণ সবাই ওই স্টেট থেকে একটু দূরে দূরে থাকতো। তো এর ঠিক 3 থেকে 4 দিন পর, সেদিন আপনার বৃষ্টি হচ্ছিল না রাসেল ভাই। আচ্ছা, কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছে সারাটা রাত। আচ্ছা, সন্ধ্যা থেকে বিদ্যুৎ চমকাচ্ছে। তো 2টার দিকে হঠাৎ করে ঘুম ভাঙে, যার কথা বলছি তার ঘুম ভাঙে, এবং ঘুম ভাঙার পর তিনি তার হাতের বাম পাশে একটি ল্যাম্প থাকে, টেবিল ল্যাম্প, সেটি জ্বালায়। জ্বালানোর পর তার চোখ পড়ে তাদের বেডরুমের যে দরজা, এন্ট্রেন্সটা, সেটা হালকা করে ফাঁক করা, এবং একটি বাচ্চা, 7-8 বছরের একটি বাচ্চা দাঁড়িয়ে আছে। আচ্ছা, দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি মুচকি হাসি দিয়ে দৌড়ে চলে যায়, পালিয়ে যায়। তো মুচকি হাসির এত সাউন্ড, এটা কল্পনার বাইরে। তার হাজবেন্ড সব ভরকে উঠে যায়, কিসের সাউন্ড ছিল? আমি এরকম একটা বাচ্চা মেয়েকে দেখলাম দৌড়ে চলে গেছে। তো হ্যাঁ, আমি একটা শব্দ পেলাম। তো তার হাজবেন্ড তার ওয়াইফের ভুলটাকে নর্মাল করার জন্য লাইট জ্বালিয়ে আস্তে আস্তে এগোতে চায়। এগো দেখে যে বাসার সবকিছুই নর্মাল, হয়তো মনের ভুল ছিল। তার বেডরুমে ব্যাক করতেই পুরো বাসার লাইট ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যায়, সব রুমের। তো ওয়াইফকে বলতে বলতে এরকম লাইট অফ হয়ে যায়। তখন তার ওয়াইফ এবং সে আসলেই ভয় পেয়ে যায় জিনিসটা। তো হঠাৎ করে একটি গ্লাস ভাঙার শব্দ তাদেরকে ডিস্ট্রাক্ট করে নিয়ে যায় হচ্ছে ড্রয়িং রুমের দিকে। তো 2 হাজবেন্ড ওয়াইফ আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে যেতেই ঠিক ঢুকবে এমন সময় তাদের 2 থেকে 3 ইঞ্চির সামনে একটি কুড়াল এসে পড়ে, এবং কুড়ালটা দেয়ালে বাড়ি খেয়ে পড়ে যায়। পড়ে যাওয়ার পর তারা খুব ভয় পেয়ে যায়, এবং ওই মুহূর্তে ওই যে বাচ্চাটির কথা বললাম, এক দরজা থেকে আরেক দরজা যাচ্ছে, এক দরজা থেকে আরেক দরজা যাচ্ছে, এবং চারপাশে ঘুরছে।
ওই মুহূর্তে ওনাদের যে বাচ্চাটা বেডে ছিল ওকে দৌড়ে গিয়ে জাপটে ধরে তারা বাসা থেকে বেরিয়ে পড়ে আর ওই বাসায় যায় না এবং আশেপাশের লোকজনদেরকে জাগিয়ে তোলে, যাদেরকে পাচ্ছে। নিচে যারা ছিল তাদেরকে নিয়ে উপরে ওঠে এবং উপরে ওঠার পরে যে জিনিসটি দেখেন যে সারা দেয়ালে হাতের ছোপ 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 দাগ, এবং তারা ওই লোক শুধু তিনি না সবাই দেখতে পাচ্ছে হাতের ছোপ 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 দাগ। তো তখন তারা লোকজন বলছে যে ঠিক আছে আপনারা এই বাসায় থেকেন না, আপনারা চলে যান। তো পরের দিনই শিফট করে এবং নিচতলায় থাকেন সবার সাথে। পরের দিনই তারা বাসাটা শিফট করে তার মার বাড়িতে চলে যায়, কিন্তু জিনিসপত্র সব ওই বাসায় থাকে। 1 মাস পরে তারা মার বাসায় থেকে বাসা শিফট করে, যে জায়গাটা আজকে বলতে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে থিরুভাল্লুভার নাগার, অনেকে চিনতে পারে। তো ওইখানে ওইটা বিচের কাছে বাসাটা। তো তখন এত অর্গানাইজ ছিল না ওই জায়গাটা। তো ওই বিচের কাছে বাসাতে যখন তারা ওঠে, বাসাটা দোতলা, তারা থাকতো দোতলায়, নিচতলায় কোনো মানুষ থাকতো না। ঘটনার ঘটে বাসাতে শিফট হওয়ার ঠিক 7 থেকে 8 দিন পর তারা রাত্রেবেলা ঘুমিয়েছিল এবং ওই দিন প্রচন্ড বৃষ্টি, রাসেল ভাই, সিজনটা তখন আর কি বৃষ্টির সিজন। তো প্রচন্ড বৃষ্টি পড়ছে, হঠাৎ করে রাত্রেবেলা ঘুম ভাঙে এবং ঘুম ভাঙে তার স্বামীর। আচ্ছা। তো ঘুম ভাঙার পরে তিনি লাইট জ্বালাতে যান এবং কোনো লাইট জ্বালাতে পারছিলেন না। কিন্তু পায়ের মধ্যে আর রাসেল ভাই যে জিনিসটা লাগে, আঠা আঠা একটি ফিল হয় তার পায়ের ভিতরে। তিনি যত সামনে যায় এগোচ্ছে, অন্ধকারে কিছু বুঝছে না, কিন্তু মনে হচ্ছে যে পায়ের মধ্যে আঠা আঠা কিছু লাগছে। আচ্ছা। তো তিনি দেখে যে পুরো বাসার সুইচ জ্বালানোর পরও বাসার একটা সুইচেও কাজ করছে না, বাসাটা পুরো অন্ধকার হয়ে আছে। তিনি আবার বেডরুমে ব্যাক করে এবং তার টর্চটি নেয়। তো টর্চটি নেওয়ার পরও টর্চের দেখা যায় যে আনফরচুনেটলি টর্চেরও ভেতরে কোনো পাওয়ার নাই। তিনি ওই হালকা আলোতে আবার এগোতে থাকে, যে জায়গায় পায়ের ভেতরে আঠা আঠা লাগে সেই জায়গাটায় টর্চ যখন মারে দেখে যে একটি রক্তের দাগ, যেটি হেঁচকিয়ে টেনে নেওয়া কিছু একটা সাবস্টেন্স। তো তিনি তার ওয়াইফকে জাগিয়ে তোলে এবং ওই মুহূর্তে রাসেল ভাই তাদের হার্টের অবস্থা খুবই খারাপ। আচ্ছা। এবং দুইজনেরই মনে হচ্ছে যে এখনই পড়ে যাবে। তো দুই হাজবেন্ড ওয়াইফ ওই রক্ত দেখে এগোতে থাকে এবং জোরে জোরে চিল্লাতে থাকে যে বাঁচাও আমাদেরকে। তো দরজার দিকে নক করতে যায়, দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলছে না, বাইরে দিয়ে কে জানি আটকে রেখেছে। এবং যখন রুমে ব্যাক করে বাচ্চাকে কোলে নেয়, ওই মহিলা কোলে নেওয়ার পরে যখন আবার দরজার দিকে মেইন গেটের দিকে যায়, ঠিক ওই মুহূর্তে দেখে দরজার ভেতরে একটি দরজার আগে আর কি দেয়ালের মধ্যে একটি কুড়াল লাগানো এবং কুড়ালের উপরে রাসেল ভাই আননোন একটি মাথা। ওকে। মাথা ওইখান থেকে রক্ত পড়ছে, ঝরে যায় এবং ওইটা দেখে বাচ্চা সহ অজ্ঞান হয়ে পড়ে মহিলা। কিন্তু হাজবেন্ড তার চেষ্টা চালিয়ে যায়, কারণ শেষ চেষ্টা বাঁচতে হবে। এরকম কন্ডিশনে রাসেল ভাই থাকা সম্ভব নয় এবং ফ্যামিলির ম্যাটার এটা দাঁড়িয়ে গেছে। দরজা ধাক্কাতে ধাক্কাতে প্রায় 3-4 ঘন্টা দরজা ধাক্কার পর দরজা অটোমেটিক খুলে যায়। তখন ওয়াইফকে নিয়ে তিনি বাসার নিচে যান এবং দেখেন যে দূরে একটি ট্যাক্সি দাঁড়িয়ে আছে। সেই ট্যাক্সিতে ওঠার পর হাজবেন্ড ওয়াইফ দুজনেই বলতে পারে না সেটা কোথায় যাবে। হাত এরকম ভাবে কাঁপছে, এরকম সিচুয়েশন তো আগে কখনো হয়নি এবং তারা কারো ক্ষতিও করেনি, কেন তাদের সাথে এরকম সিচুয়েশন ঘটছে। তো মুখ থেকে হঠাৎ করে ফসকে বের হয়, এখন কটা বাজে? বলে এখন 1:10 বাজে। ট্যাক্সিওয়ালা বলে। তো 3 ঘন্টা 4 ঘন্টা এই যে দরজা ভাঙার যে চেষ্টা, তাহলে এটা কখন করলাম আমি? মাত্র 1:10 বাজে। এটা বলার পরে যা হোক, যখন মোটামুটি নর্মাল আসে ট্যাক্সিওয়ালাকে দেখে বলে তার ডেস্টিনেশনে পৌঁছে দেওয়ার জন্য, এবং তিনি তার মার বাসায় শিফট হয়। তার মার বাসা তখন থেকে একটু কাছে, যে বালাশ্রী সানিয়াল বললাম ওনার মার বাসায় যেদিন শিফট হয় সেদিন থেকে টানা 7 দিন বৃষ্টি হয় রাসেল ভাই। বৃষ্টির মাঝখানে দিন আর কি বাসা শিফট করবার পর তো সে তার রুমে শুয়ে পড়ে, বাচ্চাকে নিয়ে নর্মালি শুয়ে পড়ে হাজবেন্ডকে নিয়ে। হঠাৎ করে রাত্রেবেলা বিকট একটি সাউন্ড হয়। সাউন্ডটা এরকম যে বাড়িটা মনে হয় মাটির নিচে ডেবে গেছে। আচ্ছা, এরকম সাউন্ড যে মাটির নিচে ডেবে গেছে। তো দেখে যে না, সবকিছুই তো নর্মাল, বাসার সবাই ঘুমাচ্ছে। এটা মনে হয় আমাদের এতদিনের ইনসিডেন্টের কারণে কোনো একটা সমস্যা। এর আগের আছে আমি কিছু জিনিস বলতে ভুলে গেছি। ওনারা তাদের কিছু পরিচিত পুরোহিতদের কাছে থেকে জিনিসপত্র নিয়ে ওনারা সেফ থাকার চেষ্টা করে, কিন্তু ওই যে বাচ্চার সাউন্ডটা তাদের প্রায় সময় কানের মধ্যে আসতো ওই বাসায় থাকা অবস্থায়, ওই 7 দিনের 3 দিনের মাথায়। তো পরের দিন সবাই যখন ঘুম থেকে জাগে এবং জাগার পরে যে জিনিসটা আনএক্সপেক্টেডলি দেখতে হয় সেটা হচ্ছে ওই মহিলার মার ডেড বডি পাওয়া যায় তার রুমের ভেতরে, এবং ডেড বডিটি দ্বিখণ্ডিত, ভাগ করা। এবং যদি কেউ করাত বা ছুরি দিয়ে ভাগ করতো তাহলে এর মধ্যে
মানে আপনি বুঝতে পারতেন যে কারো হাত দিয়ে করা, এটা একদম প্লেন ভাবে কোনো মেশিনে কাটা এরকম কন্ডিশনে। তো ওনার ভেলোরে একজন আত্মীয় থাকতেন পুলিশ অফিসার, তিনিও জিনিসটাকে ডিল করার চেষ্টা করেন এবং কোনো সুরাহা আসেনি রাসেল ভাই। পুলিশ কেস হয় এবং ওখানে কোনো ধরনের প্রুফ করতে পারে না এই জিনিসটা কার করা, কোনো হাতের ছোপের দাগ নেই, কোনো ছুরির কোনো ইনভলভমেন্ট নাই। তো যাই হোক, জিনিসটা ওনাদের শোকের মানে মাতমটি থাকা অবস্থায় যে জিনিসটি আরেকটি ঘটে যে ওনারা ওই বাড়িতে প্রথম বাসায় থাকার আগেই 3-4 বছর আগেই ওনারা ইউএসএ তে অ্যাপ্লাই করে রাখে। তো ফুল ফ্যামিলির যখন ভিসা হয়ে যায় ঠিক সেদিনের ঘটনা। ভিসার খবর নিয়ে বাসায় যখন স্বামী রাতের বেলা ব্যাক করবার পর মানে হাজবেন্ড ওয়াইফ নর্মালি রাতের বেলা ঘুমিয়ে পড়ে এবং ঘুমটা ভাঙে একটি শব্দে, যে মা মা বলে ডাকছে একটি বাচ্চা, এবং ঘুম ভাঙে মহিলার। পায়ের কাছে বাচ্চা ডাকতেছে এবং পাতি ধরে টানতেছে, তার নিজের বাচ্চা, এই মা এই মা। তো সে যখন বাচ্চার দিকে তাকানো অবস্থা দেখে যে তার বাচ্চা আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ছে এবং তার পায়ের মধ্যে, এবং বাচ্চার গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে, ফিনকি দিয়ে। ওইটা দেখার পর বাচ্চাকে জড়িয়ে ধরে হসপিটাল নিতেই রাস্তায় তার বাচ্চাটির মৃত্যু হয় আর কি। তো এরপরে রাসেল ভাই ওনাদের তো আর যাওয়ার মতো সিচুয়েশন থাকে না, কিন্তু এই সিচুয়েশনটা ফেস করবার পর তাদের আর এই দেশে থাকার কোনো মন টেকে না আর কি। তারা ইউএসএ তে ফ্লাই করে শিফট করবার পরে রাসেল ভাই এরপরে যা স্বাভাবিক জীবনযাপনই চলতে থাকে। যে জিনিসটা বলতে যাচ্ছি, যেটা ঘটেছে সেটা তার কোনোদিন ভুলতে পারবে না এবং এটা কখনো ব্যাক করবে না। কিন্তু যে জিনিসটা ঘটার কারণ হচ্ছে এটি তার আত্মীয় স্বজনরাই ট্রিক করে জিনিসগুলো ঘটায়, এবং কিভাবে ঘটায় তারা জানতে চায় না। প্রথম বাচ্চার 8 মাসের স্মৃতি তো তাদের কখনো তারা ভুলবে না। জিনিসটি ঘটে 1981 সালের ডিসেম্বর মাসের 12 তারিখে। ডক্টর আলিফ আছেন আমাদের সঙ্গে, আমরা পরবর্তী ঘটনায় যাচ্ছি। আচ্ছা আলিফ, এই ঘটনাটা কোথায় ঘটেছিল যদি একটু বলতেন? আমি আবার রাসেল ভাই ইন্ডিয়ার ঘটনায় এসেছি আর কি। আমি যখন মুকুন্দপুর থেকে আপনার কলকাতার মুকুন্দপুর থেকে যখন মানে মার্কেট স্ট্রিট আর কি কলকাতা শহরের ভেতরে ওই জায়গায় যাওয়ার পরে একজন লোকের সাথে আমার কথা হয়। আগেও কথা হয়েছিল বাংলাদেশ থেকে, তখন যাওয়ার পর আমার সাথে ডিরেক্টলি দেখা সাক্ষাৎ হয়। তো সাক্ষাতে তিনি বলেন যে আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। তো সে নিয়ে যাওয়ার পরে আমাকে যে জায়গার ঘটনা আর কি সেই জায়গায় যখন যাই, তো যার ঘটনা তার কাছ থেকে শুনতে পাই আর কি। তো রুদ্র আগারওয়াল নামে একজন লোক ছিলেন আর কি ওখানে। তো ওনার বাসার ঘটনাটি রাসেল ভাই 21 দিনের টোটাল। তো যেদিন ঘটনাটি ঘটে এর আগে সবসময় যেরকম লাইফস্টাইল ছিল সেরকমই ছিল নর্মালি সবকিছু। তার ওয়াইফ, তার বড় মেয়ে আছে, মেয়েটি কলেজে পড়তো তখন, আর একটি ছেলে ছিল ক্লাস 4 এ পড়ে। ঘটনাটি শুরু হয় তার মেয়েকে দিয়ে। একটি কাজের ছেলে মানে ঘরের অর্জব করার জন্য একটি ছেলে নিয়ে আসে ওই বাসায়। তো ছেলেটাকে অ্যাকচুয়ালি একটা লোক সাজেস্ট করে দেয় ওনাকে তো বাসায় নিয়ে যাওয়ার জন্য। তো ছেলেটি যেদিন বাসায় আসে ঠিক সেদিন থেকেই রাসেল ভাই ঘটনা শুরু। তো শীতকাল তো তখন, তো রাতের বেলা পড়ছিল মেয়েটি। তো পড়াশোনা করা অবস্থায় পানি খেতে ড্রয়িং রুম মানে ডাইনিং স্পেসে যায়। বাসাটি 4টা বেডরুমের, অনেক বড় বাসা, ওনার নিজের বাসা আর কি। তো ডাইনিং স্পেসে যখন পানি খেতে যায়, পানি খেয়ে আসার পরে যখন পড়তে বসা অবস্থায় দেখে যে খাটের থেকে কে জানি মানে মুভ করছে খাটের মধ্যে। তো তার খাটের দিকেই তার নজর যাওয়ার পর দেখে যে তার খাটে একজন মানুষ বসে আছে। খুব সিম্পলি জোরে একটা চিৎকার দেওয়া হয়, কিন্তু চিৎকারটা দেওয়ার কারণ হচ্ছে খাটের মধ্যে তার মতো একটি মানুষকে তিনি দেখতে পান, নিজের মতো। আচ্ছা ওকে। কিন্তু নিজের মতো মানুষকে দেখার পর যখন অজ্ঞান হয়ে যায়, এটি ওই দিনই থেমে থাকেনি। পরের দিনই ঠিক আবারও একই অবস্থায় তিনি ড্রয়িং রুমে মানে টিভি দেখতে যাচ্ছে বিকালবেলা। নর্মালি ড্রয়িং রুমে টিভি দেখতে যাওয়ার পরে দেখে যে ঠিক তার মতোই সে যেভাবে সোফার উপর বসে ঠিক ওই অবস্থায় বসে আরেকজন তার মতো মানুষ টিভি দেখছে। এক চিৎকারে বাবা মাকে ডাকে। তো ওই মুহূর্তে বাবা মা ওই দিন আর কি আপনার গভর্নমেন্ট হলিডে, সানডে ছিল। তো বাবা মা দুইজনই আসে। ঘটনাটি ঘটে 1997 সালে। আচ্ছা। তো বাবা মা দুইজনই আসে। আসার পরে বলে কি হয়েছে বলে যে আমি আমার মতো একটা মানুষকে দেখতে পেলাম। বলে যে তুমি যা দেখতেছো, এর আগে মাকে একবার শেয়ার করে ঘটনাটা, কিন্তু মা জিনিসটা ওভাবে নেয় না। তো তুমি যা দেখতেছো সেটা খুবই মানে অ্যাবনর্মাল, এবং এটা তুমি জোর দিও না মাথার মধ্যে, তাহলে তুমি একটা সময় বিপদে পড়বা। তো একদিন 2 দিন পরপর 3-4 দিনে একই জিনিস দেখতে পাচ্ছে। বাথরুমের দরজা খুলে বাথরুমে ঢুকবে, দেখে বাথরুমের মধ্যে মাথা চুল আচ্ছাচ্ছে তার মতো একটি মানুষ। বারান্দায় গেছে, দেখে যে বারান্দায় গান শুনছে বড় একটা হেডফোনে, তার মতো একটি মানুষ।
তো এরকম কন্ডিশনে থাকা অবস্থায় মেয়েটি আসলেই মানে মাথা খারাপ হয়ে যেতে থাকে, কোনো কাজে মন বসতে থাকে না। বাবা মাকে বিষয়টি আরো জোরালো ভাবে জানায়। তো বাবা মা তার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু রাসেল ভাই, ওই যে কাজের ছেলেটির কথা বলছিলাম আমি, আসল মূল পয়েন্ট কিন্তু ওটাই। ওর কোনো ইফেক্ট কিন্তু তখনও আসেনি। যখন ডাক্তার দেখিয়ে এসছে, মেয়েটিকে যখন ঘুমের ওষুধ দেয় ডাক্তার, বলে যে তুমি এটা 1 সপ্তাহ খাও। তো ঘুমের ওষুধ খাওয়ার পর মেয়েটির লাইফস্টাইল নর্মাল হয়ে যেতে থাকে। কিন্তু এরপরে মূল ঘটনাটি শুরু হতে থাকে তার বাসায় তার মার সাথে, যে রুদ্র আগরওয়াল বলেছি, তার ওয়াইফের সাথে। ওই দিন সকালবেলা ইলিশ মাছ করছিল, তাদের ইলিশ মাছ খুব ফেভারিট পরিবারের সবার। তো ইলিশ মাছ কোটা অবস্থায়, মানে কাটার অবস্থায়, ওই সময় ছেলেটি বাজারের ব্যাগ নিয়ে আসে সাথে। তো বাজারের ব্যাগটি খুলতেই অনেকগুলো মাথা বেরিয়ে আসে, মানুষের মাথা। এটি দেখার পর ওনার মানে মাথা ঠিক থাকে না, এক চিৎকারে দৌড়ে এসে তার হাজবেন্ডকে ফোন দেয়। বাসা টেলিফোন থেকে অফিসে ফোন দেয়। আমার হাজবেন্ড কলকাতার পাওয়ার গ্রিডে চাকরি করতেন। সাথে সাথে ফোন দেওয়ার পর হাজবেন্ড সাথে সাথে বাসায় আসে। বলে কি হয়েছে বলে কি রান্নাঘরে নিয়ে যায়। রান্নাঘরে তো যাওয়ার মতো অবস্থা নেই। নিজের ছেলেটি যে ব্যাগটি, বাজারের ব্যাগটি রেখে গেছে, সেটি থেকে দেখো কি বেরিয়েছে, নর্মাল তরকারি বেরিয়ে আছে। কই কিছু তো ঘটেনি। বলে না, আমি মাত্র যে ইলিশ মাছ কিন্তু যেভাবে ছিল ঠিক সেভাবেই মেঝেতে পড়ে আছে। আমি দেখলাম যে কয়েকটা মাথা বেরিয়ে আসছে মানুষের ব্যাগের থেকে। ওনার মানে মাথা পুরো খারাপ হয়ে গেছে। বলে না, আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, আমার নিজের চোখের সামনে। আমি তো ঘুমন্ত ছিলাম না, আমি কোনো স্বপ্ন দেখছি না, তো এটা তো আমার নিজের চোখের সামনে ঘটছে। ঠিক পরের দিন রাসেল ভাই, প্রচন্ড শীত। সকালবেলা ভোরবেলা তার হাঁটার অভ্যাস আছে মহিলার। হাঁটতে হাঁটতে যখন সকালবেলা একটা জায়গায় যায়, মানে হাঁটতে আর কি, একটা পার্কের মধ্যে, সেখানে হাঁটতে হাঁটতে তার একটা লোকের সাথে দেখা হয়। সেই লোকটা তাকে বলে যে আপনি, তার লোকটার সাথে কথোপকথনে বলে যে আপনার হার্টের সমস্যা আছে, আপনি ডাক্তার দেখান। সে ডাক্তার দেখায়। তার কাছে যে আমার সাথে এখন আমার মেয়ের সাথে এতদিন এত ইনসিডেন্ট ঘটলো, এখন আমার সাথে এই ইনসিডেন্টটা ঘটছে, আমার কাছে মনে হয় যে জিনিসটাতে আসলে কোনো অ্যাবনর্মাল কিছু আছে। সে হার্টে দেখায়, দেখে যে তার হার্টে আসলেই সমস্যা আছে। ওপেন হার্ট সার্জারি হয় মহিলার। ওপেন হার্ট সার্জারি যেদিন শেষ হয়, হসপিটালের ঘটনা রাসেল ভাই। হসপিটালের ভেতরে সে ঘুমাচ্ছিল, পাশে তার মেয়ে শুয়েছিল। হঠাৎ করে দেখে যে তার মানে হাতটা বেডের মধ্যে, হাতটার ভেজা লাগে। বেড মানে হসপিটালের যে বেডটাতে সে শুয়েছিল সেটা ভেজা লাগে। তো লাইট জ্বালাতে বলে তার মেয়েকে। লাইট জ্বালিয়ে দেখে যে হাতটি একটু রক্তের মধ্যে পড়ে আছে, তার বুক থেকে রক্ত বেরোচ্ছে প্রচন্ড। তো মেয়েও দেখে জিনিসটা, সাথে সাথে ডক্টরকে ডাক দেয়। যে ডক্টর বলে যেটা অ্যাবনর্মাল, আমরা তো পুরোটা মানে ওপেন হার্ট সার্জারি করলে বুকের মাঝখান দিয়ে স্টিচ থাকে, ওই স্টিচ ফেটে পাগলের মতো রক্ত বেরোচ্ছে, মানে অনেক রক্ত বেরোচ্ছে। তো জিনিসটা কন্ট্রোলে নিয়ে আসে। বাসায় যখন সেফলি নিয়ে ব্যাক করেন, ব্যাক করার পরে আসল ঘটনাটা যেটি ঘটে রাসেল ভাই, উনি রান্না করছিলেন মানে কি, মানে রান্নার তদারকি করছিলেন। বাসায় রান্নার একজন মানুষ রাখা হয়। তো রান্নাঘরে যাওয়ার পরে দেখে যে সেই মানুষটির মাথা নেই রাসেল ভাই, কিন্তু সেটি কথা বলছে তার সাথে। এবং এই জিনিসটি ওই কাজের ছেলেটি থাকা অবস্থায় হচ্ছে। ওই ঘটনার পরে তার ওয়াইফ হাজবেন্ডকে আবার জানায়, বাসায় একটি তান্ত্রিক নিয়ে আসে এবং তান্ত্রিক কিছু রিচুয়ালস দেয় এবং এগুলি পালন করে। তার পালন করার পর 2-3 দিন কোনো সমস্যা হয়নি। সেদিন রাত্রেবেলা, যেদিন আসল ঘটনাটি ঘটে, সেদিন রাত্রেবেলা তিনি ঘুমোচ্ছিলেন। তো ঘুমোতে ঘুমোতে রাত্রেবেলা ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে কিছু খাওয়ার সাউন্ড আসে। খাওয়ার সাউন্ডে আসতে থাকে ওই ছেলেটির রুম থেকে। গিয়ে দেখে যে মানে লাইট জ্বালিয়ে অন্ধকার, কি সাউন্ড আসতেছে কেন খাওয়ার থেকে, মনে করে যে চুরি করে কিছু খাচ্ছে নাকি। তো লাইট জ্বালিয়ে দেখে যে ওই ছেলেটি একটি মাথা চাবিয়ে খাচ্ছে। দৌড়ে গিয়ে হাজবেন্ডকে ডাক দেয় এবং ওনার বুকের প্রচন্ড ব্যথা উঠে যায়। হাজবেন্ডও এসে দেখে কই সবকিছুই তো নর্মাল। 21 দিনের লাস্টের দিন রাসেল ভাই, একদম শেষ দিন, একটি ঘটনা যেটি হচ্ছে যে ওই দিন পরের দিন ছেলেটিকে খুঁজে পাওয়া যায় না, ছেলেটিকে আর খুঁজে পাওয়া যায় না। তো একটি ঘটনা খবর আসে পাশের বাসার থেকে যে পুলিশ অনেক জড়ো হয়েছে পাশের বাসায়। তো পাশের বাসার ওই মহিলার কথা শুনে হাজবেন্ডই যায় নিচে, এবং নিচে যাওয়ার পরে দেখে যে আশেপাশের লোকজন, অনেক লোকজন এবং পুলিশ জড়ো হয়ে একটি ম্যানহোলের সামনে দাঁড়িয়ে আছে এবং ম্যানহোল থেকে একটি লাশ বের করে নিয়ে আসছে। তো অনেক ধাক্কাধাক্কি করে উনি ঘটনার মানে মূলে জানতে চান যে আসলে কি ঘটনা ঘটে। তাকে এলাকায় সবাই চেনে। তো
সে যখন গিয়ে দেখতে পায় যে বিভৎস সেই দৃশ্য, মানে বিভৎস সেই ডেড বডি, সারা শরীর একদম মনে হয় যে ড্রেনের ময়লার মতো আছে, কিন্তু পরনে সেই জামাটা, যে জামাটা গতকালকে তিনি তার ওই ছেলেটির গায়ে দেখেছিলেন। তো ডেড বডিটি ওই ড্রেন থেকে পাওয়ার পরে আর কোনো ধরনের ঘটনা ঘটেনি, কিন্তু মজার বিষয় যেটি যে ওই ডেড বডিটি বেওয়ারিশ ছিল এবং তিনি অবাক হয়ে যায় এবং বিষয়টি তিনি বাসায় কাউকে জানায় না। কিন্তু লোকজনের কাছ থেকে শুনতে পাই ওই বেওয়ারিশ লাশটি যখন, মানে গন্ধ তো প্রচন্ড, পচা দুর্গন্ধ, যখন পোড়াতে যায়, পুরানো অবস্থায় আর কি, মানে কাঠগুলা সরিয়ে, মানে সরে যে মানে বিকট আওয়াজ হয় এবং অনেক জোরে একটি সাউন্ড হয়, যে মানে মানুষের খুব জোরে, মানে কাউকে খুব কষ্ট দিয়ে মারা হচ্ছে এরকম একটি সাউন্ড খুব জোরে হয়, এবং আশেপাশে যে কাঠগুলার মাঝখানে ডেড বডিটা রেখে পোড়ানো হয়েছে সেই কাঠগুলা ছিটকে পড়ে যায়। এগুলি তার ওই এলাকার লোকজন যারা ওই ডেড বডিটাকে পুড়িয়েছে শ্মশানে নিয়ে যায় তাদের কাছ থেকে শোনে, কিন্তু বাসায় জিনিসগুলো শেয়ার করতে পারেনি। ডেড বডিটি ওই আপনার ম্যানহোল থেকে পাওয়ার পরে কিন্তু তাদের বাসায় কোনো ধরনের সমস্যা হয়নি। ডেড বডিটি আসলে 21 দিনের পুরনো ছিল না, যখন ডেড বডিটি পোস্টমর্টেম করে নিয়ে যাওয়া হয় পোড়ানোর জন্য, ডেড বডিটি মানে ডাক্তাররা বলে মিনিমাম 3 থেকে 4 মাস আগে ডেড বডি ছিল। অনেক 21 দিন তাদের সাথে কে ছিল এই যে হচ্ছিল। আচ্ছা, এখন এটা কি এটারই কোনো ধরনের সংকেত কি যে এখানে ডেড বডিটার কারণে কি তাদের ইফেক্ট পড়েছে, বাকি তাদের সাথে ডেড বডির কোনো রিলেশনশিপ নেই, অথচ তাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না যে তাকে সাজেস্ট করেছে এই বাচ্চা ছেলেটাকে রাখার জন্য। আজকে যে ঘটনাটা শুনবো, এটা প্রথম কথা হচ্ছে যে এটা দেশের বাইরে ঘটেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম লিসেনার্স। জি রাসেল ভাই, এটা ঘটনাটি বাংলাদেশের না এবং মেডিকেল একটা স্টোরি। মেডিকেল স্টোরি, রাইট। সো আপনারা ডাক্তার চান, ডক্টর আলিফ এখানে আছেন, আপনারা মেডিকেলের ঘটনা চান, মেডিকেলের ঘটনাও আমরা শোনাবো। সো একদম জাস্ট আপনারা প্রস্তুত হয়ে যান ভালো একটা ঘটনা শোনার জন্য। শুনি। থ্যাংক ইউ রাসেল ভাই। ঘটনাটি অ্যাকচুয়ালি মেডিকেল রিলেটেড, হসপিটাল রিলেটেড, কিন্তু ঘটনাটা ঘটে একটু ভিন্নভাবে রাসেল ভাই। তো এটা 1997 সালের ঘটনা। আমার পরিচিত এক আন্টির, মানে ওনারা 3 বোন, তো বড় বোনের আর কি বিয়ে হয়নি, তো 2 বোনের ঘটনা আর কি। তো 2 বোনের ঘটনা, তো মেঝো যে বোনটা তারা মানে প্রায় সময় আপনার মানে সময় করে বাংলাদেশের বাইরে নিজেদের চিকিৎসা করিয়ে আসে ওর বছর 3 গ্যাপে। তো মেঝো বোনের আর কি বয়স হয়েছিল প্রায় 56 এর মতো। তো তার কোনো সন্তান ছিল না, তো সন্তান না থাকার কারণে তারা ইন্ডিয়ায় যায় ছোট বোনকে নিয়ে। তো ইন্ডিয়ায় যাওয়ার পর মানে সামহাও সাডেনলি তার মানে শরীরের ভেতরে একটি সমস্যা ধরা পড়ে। তো লিভার সিরোসিস নামে ঘটনা শুনেছি। তো লিভার সিরোসিস ধরা পড়ে ওনার। তো স্টেজটা মানে এত এরকম হবে এটা কেউ এক্সপেক্ট করেনি, মানে ক্রিটিক্যাল হয়ে গেছিল। বাংলাদেশে সে একদম নরমাল ছিল রাসেল ভাই। ওখানে যাওয়ার পর যেরকম ক্রিটিক্যাল হয়ে যাবে যে তাকে আইসিইউতে অ্যাডমিট করে দেয়, ডক্টররা তাকে আইসিইউতে সাজেস্ট করে দেয় এবং সার্জারি করবার আগ পর্যন্ত তাকে ওই কয়দিন আইসিইউতে রাখে। তো আইসিইউতে থাকা অবস্থায় সে যে বেডে ছিল, তো তার ঠিক পাশে একটি বেডে একজন মহিলা ছিল। তো উনি দেখছিল, ওনার তো জ্ঞান ছিল পুরাই, কারণ উনি বুঝছিল ওনার আশেপাশে কি হচ্ছে। আইসিইউতে ভর্তি হবার পর কেন জানি ওনার মানে অসুস্থতার লেভেলটা আরেকটু বেড়ে যায়। তো পাশে যে মহিলাটা ছিল সেই মহিলাটা টোটালি রাসেল ভাই কোমায় ছিল। তো কোমায় থাকবার কারণে আপনারা জানেন কোমায় থাকলে খালি ওনার মস্তিষ্ক কাজ করে, পুরো বডি কাজ করবার কথা না। তো রাত হলেই জিনিসটা খুবই অ্যাবনর্মাল, উনি ওনার পাশে একদম ইমিডিয়েট পাশের বেডটাতে রাত যখনই হচ্ছে তখনই আপনার তো রাত যখন হচ্ছে তখনই আপনার পাশের বেডের মহিলাটা উনি মুভ করবে এটা উনি বোঝেনি, কারণ ডক্টররা তো কন্টিনিউয়াসলি কথা বলছে, পাশে মনিটরে দেখছে, উনি মুভ করতে পারছে না, হাত নাড়াতে পারছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে ওনার জ্ঞান আছে, মানে উনি ওনার মস্তিষ্কটা আর হার্টবিট সব নর্মাল, মানে সব চলছে। তো রাত 10টার পরেই একটু অন্ধকার করে দেয় সব পেশেন্টকে, মানে রেস্ট নেবার জন্য, ঘুমাবার জন্য। কারো কন্ডিশন ক্রিটিক্যাল হলে ওই পোর্শনটাই খালি আলো দেয়া থাকা ছিল। তো আপনার উনি দেখলো কি রাত 10টার পর, উনি দেখলো রাত 10টার পরে পাশের যে বেডে মহিলাটা ছিল তার দিকে ফিরলো, ফিরে ইশারায় করলো তুমি চলে যাও। কিন্তু ওই মহিলা তো কোমায় ছিল, তাই না? ওই মহিলা কোমায় ছিল, কিন্তু হঠাৎ করে দেখলেন যে ওনাকে রাত 10টার পরে তুমি চলে যাও, হঠাৎ করে একদম উনি বাকরুদ্ধ হয়ে গেল এবং জিনিসটা ওভারলুক করে গেল
ঠিক আমি যদি দেখাতে পারতাম তাহলে অনেক ভালো ছিল। মানে ব্যাপারটা হচ্ছে হাত দিয়ে জাস্ট চলে যাও, হাত দিয়ে ইশারা করে চলে যাও। হ্যাঁ, ঠিক পরের দিন মহিলাটার মানে কথাবার্তা বোঝা যাচ্ছিল যে অ্যাটেন্ডেন্স আসতো, কথাবার্তায় বোঝা যাচ্ছিল যে ওনার লোকজন উনি ইন্ডিয়ান আর কি। অ্যাকচুয়ালি আমি বলি রাসেল ভাই, উনি ইন্ডিয়ায় মাদ্রাসে গিয়েছিলেন ডক্টর ভিরুমানের আন্ডারে, চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। উনি আপনার হেপাটোলজিস্ট একজন। তো পাশের যে মহিলা ঠিক পরের দিন আইসিইউতে থাকা অবস্থায় ঠিক পরের দিনই একইভাবে রাত 10টার পর অন্ধকারের মধ্যে একটু হালকা হালকা আলো দেখা যাচ্ছে, তুমি চলে যাও। উনি কোমায়, কমপ্লিটলি কোমায়। থার্ড দিন ঠিক একইভাবে তুমি চলে যাও, ইশারায় বোঝাচ্ছে চলে যাও। ওই দিনই রাতের বেলা মহিলাটি মারা যান। তো ওই দিনই রাতে, কারণ আইসিইউর বেড কিন্তু খুব স্বল্প, তো ওনাকে সরিয়ে অন্য একজন পুরুষ পেশেন্ট আসে ওনার পাশে। তো ওই দিন রাতের বেলা সে ঘুমিয়ে পড়ে এবং তার কন্ডিশন রাস্তাতে আরো ক্রিটিক্যাল হয়ে যায়। তো ওনাকে সার্জারি করতে হয়। সার্জারি করবার পরে আবারও তাকে আইসিইউতে নিয়ে আসে। জ্ঞান ফিরবার পর সে দেখে ওই পুরুষ লোকটি এখনো আইসিইউতে আছে, কিন্তু তার বেড অপোজিটে। আগে যে বেডে সে আইসিইউতে ছিল এখন সেই বেডটা না, ক্রিটিক্যাল কন্ডিশনে তাকে অন্য একটা বেডে দেওয়া আছে, কিন্তু সেটা পাশাপাশি। আচ্ছা, মানে কাছাকাছি একদম। ওই লোক এবং ওই কোমায় ছিলেন যে মহিলা, ঠিক তার সেই বেডেই আরেকজনকে নিয়ে আসা হলো, একজন পুরুষকে শিফট করে, মানে এক্সচেঞ্জ করে একটা পুরুষকে দেওয়া হয়েছে। আচ্ছা, তো রাত 10টার পর রাসেল ভাই ওই পুরুষটা ঠিক অন্যদিকে ওনার দিকে ঘুরে হাত দিয়ে ইশারা করেছে চলে যাও। ঠিক ওই একইভাবে ঠিক যেভাবে মহিলা বলেছিল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে ওই দিন রাত্রে ওই লোকটি মারা যায় আইসিইউতে। আইসিইউতে আমরা জানি রাসেল ভাই, যাদের অবস্থা খুব ক্রিটিক্যাল তাদেরকে আইসিইউতে শিফট করা হয় এবং শিফট করবার পর মানে তারা যে ফিরবে বা বেঁচে ফিরবে এরকম নিশ্চয়তা খুব কম দেয় ডাক্তার। তো উনি সামহাও রাসেল ভাই বেঁচে যায় এবং মজার বিষয় হচ্ছে ওই দিন থেকে দুদিন পর ওনার কন্ডিশন ক্রিটিক্যাল হয়ে যায় এবং পালস পাচ্ছিল না ডক্টররা। আচ্ছা, কিন্তু আকস্মিক ভাবে ঠিক 25 মিনিট পর পালস আবার নরমাল হয়ে যায়। মানে আমি যে আন্টির কথা বলছি ঠিক ওই বেডেই, যে বেডে উনি ওই পুরুষটি যাকে বলেছিল চলে যাও। এর পরের দিন ওই যে যখন আমি যে বললাম যে ওনার হার্ট মানে পালস পাচ্ছিল না, যখন উনি একটু স্বাভাবিক কন্ডিশনে আসে, মোটামুটি ডক্টররা চিন্তা করছে ওনাকে আইসিইউ থেকে ডিসচার্জ করে দিবে। ঠিক ওই দিনই ওই পুরুষ যে বেডে ছিল ওই বেডে আরেকজন মহিলা আসে। আচ্ছা, আরেকজন মহিলা এসে ঠিক একইভাবে রাতের বেলায় ওই বেডে প্রথম দিন যে মহিলাটাকে পেয়েছিল ঠিক ওই মহিলাটাকে আবার দেখছে সে, কিন্তু ওই বেডে কিন্তু দেখেছিল অন্য একটা মহিলা, কিন্তু সে দেখছে আরেকটি মহিলা। এখন এটা কি মানে অসুস্থতার ঘরে হচ্ছে নাকি এটা বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, তারপরে তো উনি বাংলাদেশে চলে আসে রাসেল ভাই। বাংলাদেশে আসার ঠিক 6 মাস পরে, মানে উনি ট্রিটমেন্ট পুরোপুরি না করিয়ে কি চলে এসেছিলেন নাকি? আপনার ট্রিটমেন্ট নিয়ে এসছে, যখন ডাক্তাররা দেখেছে যে মোটামুটি মানে ফেভারেবল কন্ডিশন আছে তখন ওরা তো ডিসচার্জ করে নরমাল বেডে দেয়। বেড থেকে নরমাল কন্ডিশনে আসার পর সে বাংলাদেশে চলে আসে। আচ্ছা, তো বাংলাদেশে আসার ঠিক 6 মাস পরে সে বাসায়, মানে যেদিন সে মারা যান আর কি, উনি কিন্তু মারা গেছেন তো খুব আকস্মিক ভাবে এবং উনি সকালবেলা বলেছে আমি গোসল করব। সে গোসল করার পরে ওনার যে মেয়েট ছিল, মেয়েটকে বলে আমাকে 1 কাপ চা বানিয়ে দাও। 1 কাপ চা বানিয়ে দাও। ওই চাটা নেওয়ার সময়, হাতে নেওয়ার সময় যখন 1 চুমুক দিবে তখনই সে কোলাপস করে। এবং মজার বিষয়, কোলাপস করবার সময় রাসেল ভাই সে বলে আপনি, এইটা বলে সে কোলাপস করে ফেলে। এরপরে উনি মারা যান আর কি। তো এর থেকে প্রায় 2-3 মাস পর ওনার কবর জিয়ারত করতে যায় হচ্ছে যে ছোট বোন, তার 2 ছেলে একসাথে কবর জিয়ারত করতে যায় ওনাদের গ্রামের বাড়িতে ঝালকাঠি জেলায়। তো ওইখানে যখন কবর জিয়ারত করতে যায়, কবর জিয়ারত করবার সময় যেটা দেখতে পায় আর কি, ওরা কবর জিয়ারত করতে যায় সকালবেলা রাসেল ভাই। তো সকালবেলা কবর জিয়ারত করবার সময় যখন কবরের কাছে যায় এবং কবরের কাছে যাওয়ার পরে ওনাদের মনে হচ্ছিল যে আমরা কোথায় আসছি, এটা কি কোনো কবরস্থান হতে পারে? এত ঠান্ডা তপ্ত রোদের মধ্যে কবর জিয়ারত করতে গেছে। দিনে দিনেই ব্যাক করবো, ওদের প্ল্যান হচ্ছে দিনে দিনেই ব্যাক করে বরিশাল চলে আসবে। কবর জিয়ারত করতে এত ঠান্ডা ওই জায়গায় দাঁড়াতে পারে নাই।
তো ওই ঘটনার পর আর কোনো ঘটনা ঘটেনি, এবং এটা এসে বাসায় তার ওই ছোট বোনের ছেলেরা তাকে মাকে শেয়ার করে। তো ছোট বোনের যে হাজবেন্ড রাসেল ভাই, ঠিক একইভাবে তার হার্টে একটু প্রবলেম হয়। ডক্টর শেটি নামে একজন ডক্টর আছেন ইন্ডিয়াতে, উনি কার্ডিওলজিস্ট, অনেক নাম করা ডক্টর। তার আন্ডারে মাদ্রাসে সে ভর্তি হয় এবং তার অবস্থা রাসেল ভাই ক্রিটিক্যাল হয়ে যাওয়ার পরে আইসিইউতে অ্যাডমিশন হয়। কিন্তু আইসিইউতে ওই একই হসপিটালের আইসিইউতে সে যখন অ্যাডমিশন, মানে সিসিইউতে যখন সে অ্যাডমিট নেয়, তো ওই সিসিইউতে অ্যাডমিট নেওয়ার পরে আমার ওই যে আন্টি তার হাজবেন্ডকে দেখতে যায়, অ্যাটেন্ডেন্স হিসেবে দেখতে যায়। তো কন্ডিশন জিজ্ঞেস করতে করতে ঠিক ওই আইসিইউর পূর্ব দিকে তার চোখ পড়ে, এবং অসম্ভব যে জিনিসটা সেটা হচ্ছে যে কর্নার থেকে সে তার বোনকে দেখতে পায়, যে বোন একই বেডে সিসিইউতে, পাশের বিল্ডিং আর কি। তো পাশের বিল্ডিং এ সিসিইউতে সে তার বোনকে দূর থেকে দেখতে পায়। যখনই কাছে যাচ্ছে মনে হচ্ছে এটা তার বোন না, কিন্তু যখনই তার হাজবেন্ডের বেডের কাছে আসছে তখন মনে হচ্ছে এটা তার বোন। মানে জিনিসটা খুব প্যাথেটিক। পরে যখন বাংলাদেশে আসার পর আমার ফ্যামিলিকে উনি ব্যাপারটা শেয়ার করে, কিন্তু আমি জিনিসটা পুরোপুরি বুঝিনি, তখন আমি ছোট ছিলাম। তো রিসেন্টলি আমি যখন তার কাছে যাই, সে তখন পুরো ঘটনাটা খুলে বলে আমাকে, যে তার বোন তাকে শেয়ার করেছিল যে এই বোন প্রায় ঘুমের মধ্যে ওই অবয়বটা দেখতে পেত, যে চলে যাও। তাহলে আইসিইউতে হয়তো বা কোনো সমস্যা আছে, নাকি সে অসুস্থ অবস্থায় কোনো সমস্যা পড়েছিল, সেই জিনিসটা এখনো জানা যায়নি। এখন আমরা চলে যাব আরো একটা ঘটনা, একটু লম্বা ঘটনা, জাস্ট একটু মন দিয়ে শুনবেন। থ্যাংক ইউ রাসেল ভাই, সবার সামনে আবারও হাজির হলাম। তো রাসেল ভাই, মেইনলি আমি নিজেই আজকে কেন ভয় পাচ্ছি। আচ্ছা, আমি একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আলিফ হচ্ছে একজন ডাক্তার। একজন ডক্টর এসেছেন ফার্স্ট টাইম তার পেশেন্টের ঘটনা নিয়ে, রাইট? জি। এবং ট্রিটমেন্টের মাঝখানে হঠাৎ করেই ভূত এফএমের প্রসঙ্গ ওঠে, কারণ সে সময় আমি ফোন দিয়েছিলাম ইনভাইট করার জন্য আজকের এই এপিসোডে, এবং সেই সময় কথা প্রসঙ্গে সে একটা ঘটনা আপনাকে বলে। জি রাসেল, অ্যাকচুয়ালি আমি ওনার সাথে কনসাল্ট করছিলাম, কথা বলছিলাম যে কি ট্রিটমেন্ট করবো। আমার সময় আপনার ফোন আসছে, তো আমি ফোন রিসিভ করবার পরে ওনাকে জিজ্ঞেস করলাম যে উনি শোনে নাকি। তো বলে আমি তো অ্যাকচুয়ালি শুনি না, তবে আমার একটা মানে আমার লাইফের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আপনি যদি শেয়ার করতে পারেন তাহলে করতে পারেন চাইলে। আমি বললাম যে কি, আপনি একটু বলবেন। তো ওনার ঘটনাটা বিশাল, অনেক বড়, এবং উনি বলছিলেন যে মানে ঘটনাটা এত উদ্ভট, এটা কি বলা যাবে কি? বলছে আমাকে যে বলছে বারবার যে আচ্ছা ভাইয়া, আমার তো ঘটনাটা একটু মানে উদ্ভট টাইপের, এটা রাসেল ভাই মানে আপনি যার কাছে বলবেন সে কি অ্যাকসেপ্ট করবে নাকি, বা এটা রেডিওতে বলা সম্ভব কিনা। রাইট, আমরা চলে যাবো ঘটনায়, তবে তার আগে বলি ঘটনাটা উদ্ভট মানে এই না যে ঘটনাটা ভয়ের না। চলুন ঘটনাটা শুনি। যে রাসেল ভাই, যে মহিলার কথা বলছিলাম, তো উনি আমার পেশেন্ট, নাম হচ্ছে সাবেরা চৌধুরী, মুক্তি ডাক নাম আর কি। তো ঘটনাটা উনি যেভাবে শুরু করেন যে 1998 সালে ওনার সাথে ঘটনাটা ঘটে। তো ঘটনাটা 98-এর না, ওনারা থাকতেন কুমিল্লার বিজয়নগরে। তো ওই সময় ওনাদের বাসাতে থাকা অবস্থায় প্রায় 2 বছর যাবত উনি একটা জিনিসের সম্মুখীন হতে থাকে, সেটি হচ্ছে আপনার উনি প্রায় সময় খুব বিদঘুটে স্বপ্ন দেখতেন। যেমন স্বপ্নের মধ্যে ওনার সাথে কেউ কথা বলছে, বা উনি স্বপ্নের মধ্যে মনে হচ্ছে যে জেগে আছে, তো ওই জাগ্রত অবস্থায় দেখছে যে বিছানার উপরে প্রায় 30-40 জন মানুষ একসাথে জড়সড় হয়ে বসে আছে, সবাই ওনার দিকে তাকিয়ে আছে। এরকম স্বপ্ন শুধু 1-2 দিন রাসেল ভাই, এরকম স্বপ্ন উনি দেখতো প্রায় 2 বছর যাবত। তো অ্যাকচুয়ালি যখনই উনি ঘটনাগুলো কাউকে বলতে যেত, বা ঘটনাটা মার সাথে শেয়ার করবে, এক বাবার এক মেয়ে, তো শেয়ার করতে যাওয়ার সময় তার মুখ দিয়ে কোনো কথা বেরোতো না, বা বলতে গেলে উনি কোনো না কোনো কারণে হয়তো ভুলে যেত, বা বলতে গেলে বলতে পারতো না, অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে যেত। 1998 সালে এই যখন ওনার বড় ভাই বাংলাদেশ থেকে চলে যায়, তখন থেকে অ্যাকচুয়ালি ওনার সাথে ঘটনাগুলো একদম সামনাসামনি ঘটতে থাকে। এতদিন স্বপ্নে ছিল, এবার ঘটতে থাকে সামনাসামনি। শুনি আমরা। তো উনি ওনার ভাইকে সি অফ করতে ঢাকা আসে, ফুপির বাসায় আসে। ফুপির বাসা হচ্ছে জিঞ্জিরাতে। তো ভাইয়াকে সি অফ করবে যেদিনের আগের দিন রাতের বেলা সবাই মিলে একসাথে বসে টেবিলে খাচ্ছে। তো দরজা নক করে, কে জানি বেল দেয়। তো উনি দরজা খুলে, এবং খোলার পরে দরজার দিকে তখনও তার চোখ পড়েনি, তখন একজন ডাকে পেছন থেকে, কে এসছে? তো বলে দেখছি। তো যখনই সে দরজার প্রায় পুরোটা খুলে তাকায়, তখন দেখে যে 2 জন মানুষ দাঁড়িয়ে আছে।
তার সামনে। তার খালি এতটুকু মনে আছে, মানুষগুলার মানে অ্যাকচুয়ালি কোনো মাথা দেখা যাচ্ছে না, কিন্তু হাতের সাইজটা বিশাল। মাথা দেখা যাচ্ছে না কিন্তু হাত দেখা যাচ্ছে। দুটা মানুষ, আচ্ছা, হাত দেখা যাচ্ছে কিন্তু মাথা দেখা যাচ্ছে না। দুজনই সাদা কাপড় পরে দাঁড়ানো ওনার সামনে। এই বলে সে সেন্স হারিয়ে ফেলে, এবং সেন্স ফিরবার পরে উনি ঘটনা সবাইকে বলে বেড়ায় যে এই ঘটছে আমার সাথে। তো তখন জিনিসটা একটু ডিফারেন্ট লাগলো। ওনার ফুপা জিনিসটাকে আর অন্যভাবে নেয় নাই। ওনা বলে যে, ফুপা বললো যে তোরা তো আজকে এসছিস, আমি আজকে ভোরবেলা ফজরের নামাজ পড়ে আসবার সময় মসজিদে যখন আমি মানে ফরজ নামাজটা শেষ করি, তো হুজুররা একটা কথা বলার সময় আমি মসজিদের এন্ট্রান্সের দিকে একটু চোখ পড়ে। তো চোখ পড়বার সময় আমি দেখি দুজন মানুষ দাঁড়িয়ে আছে। আমি শুধু হাতটাই দেখতে পাচ্ছি, দুজনের আর কোনো মাথা কিছু দেখতে পাচ্ছি না। তো আমি আবার হুজুরের দিকে মনোযোগ দিতে গেছি, মানে আমি জিজ্ঞেস করব হুজুরকে আপনারা কি এরকম কিছু দেখছেন কিনা। এমন মুহূর্তে আমি দেখলাম ওইখানে আর কেউ নাই। তো আমি যখন বাসায় ব্যাক করি, আমি অনেক দোয়া পড়তে থাকি। ওই ফুপা বললেন যে আমি অনেক দোয়া পড়তে থাকি। আল্লাহকে ডাকতে ডাকতে যখন ঘরের কাছে চলে আসলাম, ভাবলাম যে আমি এখন সেফ আছি। কিন্তু এমন সময় যখন নিজের ঘরে ঢুকবো, দরজা দিয়ে ঢোকার সময় দেখি ওই দুটা মানুষ দাঁড়িয়ে আছে, এবং আমার বুকের ভেতরটা আটকে উঠলো। তো প্রথম মুক্তিয়াপুর ঘটনাটার কথা সবাই অবিশ্বাস করলো। ফুপা যখন তার সাথে রিলেট করলেন, তখন সবাই বললো যে না, দেয়ার ইজ সামথিং ডিফারেন্ট, এখানে কিছু একটা ঘটছে যেটা আসলে খারাপ কিছু। তো পরের দিন ভাইয়া চলে যায়, ওনাকে আর জিনিসগুলো নিয়ে এতটা বদর করে নাই। তো উনি বাংলাদেশ ছেড়ে চলে যায়। তো সবার খুব মন খারাপ। পরের দিন, ওই দিন রাতের বেলা ঠিক একই সময় আবারও ওই দুজন লোক হাজির হয়, এবং দরজাটা খুলে ওই বাসার নক করি তারা আসে, এবং দরজা খুলে দেখে যে দুজন লোক দাঁড়িয়ে আছে। এবং ওইটা দেখার পর উনি সাথে সাথে দরজা লাগিয়ে দেয় এবং সবাইকে বলে যে তোমরা সবাই আল্লাহকে ডাকো। তো ওই দিন তারা ডিসিশন দেয় যে না, আমরা থাকবো না। তো ঘটনাটা রাসেল ভাই এই জায়গায় শেষ হয়ে যেতে পারতো, যে এখান থেকে চলে যাচ্ছে আমার ঝামেলা শেষ। কিন্তু ঝামেলাটা আসলে শুরু হয় আবার কুমিল্লায় যাওয়ার পর। কুমিল্লায় পৌঁছাবার পর এক সপ্তাহ পর থেকে আবারও ঠিক একই স্বপ্ন রাসেল ভাই। রাত্রেবেলা ঘুমের মধ্যে দেখছে যে আমার ঠিক তার খাটের উপর অনেকেই বসে আছে। খুব অদ্ভুত স্বপ্ন। অদ্ভুত না রাসেল ভাই, 2 বছর ধরে একই স্বপ্ন বারবার দেখাটা পসিবল না। তো উনি অ্যাকচুয়ালি আবার মানে খুব পড়াশোনা করতেন আর কি, রাত জেগে পড়াশোনা করবার একটা অভ্যাস ছিল। যে ইফতেখার ভাইয়ের সাথে আমার ঘটনা কিছুটা মিল আমি পাচ্ছি। তো রাত জেগে পড়বার একটা অভ্যাস ছিল তার। তো ওই দিন রাতের বেলা, ঠিক যেদিনই সে ওই স্বপ্নটা দেখলো, ওই দিন রাতের বেলা সে পড়ার পরে বাথরুম থেকে গোসল করে আসে, এবং ব্যাক করে চুল ঝাঁটা দিতেই দেখলো যে তার ড্রেসিং টেবিলের সামনে একজন মানুষ বসে আছে। লম্বা চুল, কিন্তু মুখের মধ্যে কোনো স্ট্রাকচার নেই, পুরো প্লেন একটা মুখ, এবং তার দিকে তাকাচ্ছে না। সে সামনে এগিয়ে দেখলো, দেখার পরে সে ফিট হয়ে যায়, সেন্স হারিয়ে ফেলে। তো সেন্স হারাবার পর মাকে সে বারবার ঘটনাগুলো বোঝানোর চেষ্টা করে, এবং মাকে এসে আস্তে আস্তে বুঝে বলে যে মা, আমি এরকম ঘটনা লাস্ট 2 বছর ধরে প্রত্যক্ষ করছি, আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি বলতে পারছিলাম না। তো পাশের এক হুজুর আছে, উনি খুব বুজুর্গ, উনি খুবই মানে ভালো একজন মানুষ। তার কাছে নিয়ে যাওয়ার পর সে বলে যে আচ্ছা, তুমি এই পানিটা 7 দিন খেও, আর তোমাকে কিছু ফুল টাইপের একটা জিনিস দিয়ে পানি দিলো, বলে এটা তুমি 3 দিন গোসল করবো এটা দিয়ে। ঠিক একই জিনিসগুলো সে ফলো করে আসলে কোনো কিছুই হয় নাই। সে 7 দিন বললো যে 7 দিন পানিটা খেতে। সে বলেছে 7 দিন খেলে হয়তো আমি আর জিনিসগুলো ফেস করবো না, কিন্তু ঠিক রাতের বেলা একই জিনিস বারবার তাকে ফেস করতে হচ্ছে। মজার বিষয়, ওই থেকে প্রায় 14 দিনের একটা গ্যাপ, 14-15 দিন পরে বাসায় কেউ নাই। তখন হচ্ছে 1999 সাল রাসেল ভাই। তো আপনার বৈশাখের সময়, পহেলা বৈশাখের আমেজ সবাই। তো ওনার মা যথারীতি বাইরে যান এবং বাসায় ছিলেন না আর কি, আর ওনার বাবা ছিলেন অফিসে। তো উনি কি করলো, হঠাৎ করে কলিং বেল বাজলো, এবং দরজা খোলার পরে দেখলো যে ওনার ফুপা এসছে। তো ফুপা আসার পর ফুপাকে সালাম করলেন, এবং সালাম করবার পরে ফুপা কোনো কথা না বলে ডিরেক্ট ড্রয়িং রুমে যেয়ে বসলেন। ফুপাকে অনেক কোয়েশ্চেন জিজ্ঞেস করলো, ফুপা কখন আসছেন, আপনি তো নর্মালি জানিয়ে আসেন, আজকে না জানিয়ে চলে আসলেন। তো ওই সময় রাস্তায় ভাই ফোন ছিল না, মোবাইল ফোন ছিল না। তো পাশে একটা বাড়িতে ফোন ছিল, সেখানে নর্মালি যখন ফুপা আসতো জানিয়ে আসতেন। তো ফুপা কোনো কথাই বলছে না, কোনো কথার অ্যান্সার দিচ্ছে না, খালি একটা কথা বললো যে এই বক্সটা নে, এই বক্সটা তুই খুলবি না, আমি যাওয়ার 24 ঘন্টা পর খুলবি। তো ও ফুপার কোনো কথা অ্যান্সার না দিয়ে বললো যে ফুপা আপনি খেতে বসেন।
সে আবারও বলে এই বক্সটা নেই, এই বক্সটা খুলবি 24 ঘন্টা পর আমি মানে ওই ওনার কথার কোনো উত্তর দিচ্ছে না। না, উনি টোটালি মনে হচ্ছে যে উনি কথাগুলো শুনছেই না, মানে ওনার ফুপা কথাগুলো শুনছেই না। তো 24 ঘন্টা তো দূরের কথা, ওনার তো আগেই ইচ্ছা ছিল এটা বক্সের ভিতরে কি আছে খোলার জন্য। ফুপা তো রাজগুবি কিছু দিয়ে যাবে না। বক্স খুলে দেখে, মানে রাসেল ভাই, এটা আমি জানি না, আমার নিজেরই আজকে বলতে কেমন জানি ভয় লাগছে। দেখে মানুষের 5টা আঙ্গুল, জাস্ট ইন্ডিভিজুয়াল 5টা আঙ্গুল, এবং ভয়ে ওই সময় চিৎকার দিয়ে সে দৌড়ে মার কাছে গিয়ে বলে, মা এই 5টা আঙ্গুল আমি বক্সটা ফুপা দিয়ে গেছে আজকে। তো মা বলে যে কি বলিস আবল তাবল, বক্স খুলে মা দেখে 5টা আঙ্গুর ফল। তো ওই দেখতে দেখতে উনি দুজন দুই জিনিস দেখছে। মা দেখতে দেখতে উনি আবার সেন্স হারিয়ে ফেলছে। মা ওনাকে ধরতে গিয়ে জিনিসটা আবার ছুঁড়ে ফেলে দেয়। তো ওনাকে ধরে বলে যে চল ঢাকায় চল। ওই দিন রাতের বেলা এই কন্ডিশন দেখার পর মেয়ে এতবার সেন্সলেস হয়ে যাচ্ছে, একটা মা বাবা এটা একসেপ্ট করে নিবে না। তারা অবশ্য ওই জিনিস সাথে সাথে ঢাকায় নিয়ে আসে এবং ফুপির বাসায় নিয়ে আসে। তো ফুপাকে বলছে যে ফুপা এই জিনিসগুলো আমি দেখলাম। তো ফুপা বলে আমি তো যাই নাই, আমি গেলে তোকে এই জিনিসগুলা কেন দিব, তোর মা এই জিনিসটা কেন দেখবে। তো এখানে ডক্টর দেখায় এবং ডক্টর বলে এটা কন্ডিশনাল হ্যালুসিনেশন হতে পারে, আপনি ওষুধগুলা খান, এই ওষুধগুলা খাওয়ার পরে দেখা যাক, আপনি আমাকে 1 মাস পরে আবার একটা ভিজিট দিবেন। তো ডক্টরের কাছ থেকে যাওয়ার পর সে কুমিল্লা আবার ব্যাক করে। 2-3 দিন তার ঘুম খুব ভালো হয় রাসেল ভাই। এরপর থেকে ঘুমের ওষুধ 3টা-4টা খেলেও তার ঘুম হতো না। দেখো সে একই জিনিস আগে সে স্বপ্নে দেখতো, এখন সে চাক্ষুষ বসে থাকা অবস্থা দেখছে, তার খাটের উপরে অনেকে বসে আছে। এর মধ্যে সে চান্স হয়ে যায় চিটাগং ইউনিভার্সিটিতে। সে চিটাগং ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাওয়ার পর ওখানে সব ধরনের ফর্মালিটিস কমপ্লিট করে আসার পরে 1 মাসের ছুটি পায়। তো 1 মাসের ছুটি পাওয়ার পরে সে ঢাকা কুমিল্লা চলে আসে। কুমিল্লা চলে আসবার পরে যেটা অ্যাকচুয়ালি রাসেলে বলতে যাচ্ছে সেটা টোটালি আনএক্সপেক্টেড। এটা হতে পারে 1-2 বছরের মধ্যে এরকম হতে পারে। তো রাত 11টা বাজে, তখন সবাই মিলে কথা বলতে বলতে দরজায় কে জানি নক করলো। নিচের ভাড়াটিয়া মাঝে মাঝে দোকানে যাওয়ার জন্য কলাপসিবল চাবি নক করে। তো আঙ্কেলই নর্মালি দরজাটা খুলে। তো উনি নাকি দরজাটা খুললেই খোলা অবস্থায় দেখে যে তার বড় ভাই আসছে বাংলাদেশে। খুব অদ্ভুত লাগছে সবার কাছে এবং সবাই এতটাই খুশি, আবার এতটাই সারপ্রাইজ যে ভাইয়া চলে আসছে উইদাউট এনি ইনফরমেশন, জানাই না। তো সবাই কোশ্চেন জিজ্ঞেস করছে, তুই কখন আসছিস, কাউকে কিছু বললি না, কিভাবে আসছিস, কেমনে আসছিস। সবাই বলতেছে কিন্তু ভাইয়ার মুখ থেকে কোনো কোশ্চেনই আসছে, মানে উত্তরই আসছে না, কোনো কথার উত্তরই দিচ্ছে না, কারোর দিকে তাকাচ্ছে না, মাথা নিচু করে আছে। তো সবার একটা কিউরিয়াসিটি থাকে, বিদেশ থেকে কেউ আসলে আমার জন্য কি আনছিস, ও নিজের মানুষ আসছে, ভাইয়াকে জিজ্ঞেস করছে তুই আমার জন্য কি আনছিস, উত্তর আসতেছে না, খালি একটা কথা বললো, আমি ঘুমাবো। তো মা ভাবলেন যে হয়তো কোনো একটা ঝামেলা হয়েছে ইউএসএতে, নইলে এরকম ভাবে সে কথা বলার না বলার মতো মানুষ না। বলে যে ঠিক আছে তুই আমাদের রুমে ঘুমা, আমাদের রুমে আমি তোকে জায়গা করে দিচ্ছি, মুক্তি ড্রয়িং রুমে। তো সব যথারীতি সবাই ঘুমিয়ে পড়লো। ওই দিন রাতের বেলার মুক্তি একই জিনিস দেখে, এবার ড্রয়িং রুমে দেখছে অনেকগুলো মানুষ বসে আছে। আমি আপনাকে রাস্তা ভাই একটু ফাস্ট বলার কারণে বলি নাই, ড্রয়িং রুমে একই মানুষ সবাই বসে আছে, 20-25 জন ড্রয়িং রুমে, এবং ওর সামনে পানি খেতে উঠে রাত্রেবেলা। ঠিক ওই মুহূর্তে কিন্তু ওই যে মা বাবার রুমে কিন্তু ভাইয়া ঘুমিয়েছিল, তো দরজা লাগানো। পরের দিন যখন সকালে ঘুম ভাঙে সবার, এবং সবার ঘুম ভাঙে, সবার আগে ঘুম ভাঙে হচ্ছে আন্টির ঘুম ভাঙার পরে রাসেল ভাই রুমে যাওয়ার ছেলে, মানে নিজের রুমে যেখানে ছেলে ঘুমাচ্ছিল, যাওয়ার পর দেখে একটা মানুষ যদি ঘুমিয়ে থাকে ওই জায়গাটাতে আপনি দেখবেন যথাযথ অগোছালোই থাকবে, বা কেউ যদি সরে যায়, দেখে যে ওই রুমে কেউ নাই, অ্যাজ ইট ওয়াজ, যার কালকে রাতে যখন আসে, যখন ঘুমাতে যায় যেরকম ভাবে ছিল ঠিক সেরকম ভাবে আছে। কেমন একটা অদ্ভুত ঘটনা ঘটছে তাদের সবার সাথে। আগে ছিল খালি মুক্তি একা, এখন তার মা, বাবা এবং সে নিজে প্রত্যক্ষদর্শী। তো জিনিসটা সবার ওনার কাছে খুব অদ্ভুত লাগছে। আসলো, চলে গেল ছেলেটা। এটা যে আজকের ঘটনা বা একদিনের ঘটনা হতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু এটা ঘটতেছে প্রতিদিন দেখা যায় ওনার ভাই আসে রাত 11টায়, পরের দিন সকালে চলে যায়, থাকছে না, সকালবেলা আসছে, দুপুরে চলে যাচ্ছে। ওই আসা মুহূর্তে কারোর সাথে কোনো কথা নেই, একটা কথা বলছে না সে। তো এর মধ্যে জায়গাগুলো একটু খেয়াল করবেন আপনারা সবাই, খুব উইয়ার্ড একটা জায়গায়, পরে শুনলে বুঝতে পারবেন। আমরা এখানে তারপরে চলে যাই। জি হাসিল ভাই, শিওর। তো এর মধ্যে উনি চিটাগং ইউনিভার্সিটিতে চলে আসে, তার তো ওই জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাস শুরু হওয়ার মধ্যবর্তী সময়ে হঠাৎ করে একদিন, ওই দিন শনিবার ছিল, উনি ইউনিভার্সিটিতে যাচ্ছে। তো যাওয়ার পথে রাস্তার মধ্যে
দেখে তার ভাই দাঁড়িয়ে আছে মুক্তি আপু। এর মধ্যে কুমিল্লায় কি ঘটছে সেটা তার মাথায় ছিল না, নাই মানে সে জানে না। তো দেখে যে ভাই রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, সে সামনে গিয়ে দৌড়ে গিয়ে, ভাই তোর কি হয়েছে, তুই বল না কি হয়েছে, মানে ধাক্কাচ্ছে। বলে যে আমি যদি একটা মানুষ এটা যদি না হয় তাহলে আমি কিছুই ফিল করব না। আমি তো একটা মানুষ ধরছি, নাড়াচ্ছি বারবার, কোনো অ্যান্সার দিচ্ছে না যে কেন আমি এরকম করছি, কেন এরকম করছি। একটা সময় মনে আছে যে আমি ছাদের মধ্যে একজনের সাথে এরকম কথা বলছিলাম, মা এসে জিজ্ঞেস করছে যে তুই কার সাথে কথা বলছিলি, কিন্তু আমি তো একজন মানুষের সাথে কথা বলছিলাম। তো হয়তো এরকম ভাবে আমি যে ধাক্কাচ্ছি মানুষটাকে, সেই মানুষটাও তো এখন আমি তো হয়তো মানুষ ছিল না, হয়তো বা কি ছিল আমি জানি না, বারবার না আছে আমার ভাইটা হতে পারে না, এটা ইম্পসিবল, টোটালি মানে আউট অফ মাই নলেজ, এরকম কখনো হতে পারে না। তো এরই মধ্যে আপনার ইউএসএ থেকে খবর আসলো যে একটু ডিফারেন্ট, মানে উনি হঠাৎ করে শুনে ঘটনা যে ইউএস থেকে খবর এসছে যে ওনার চাচা ইউএসএ থাকে, বলেছে যে ফাহাদের শরীর খুব খারাপ, ও হসপিটালে আছে, তোমরা সবাই ওর জন্য দোয়া করো। এটা শুনে সাথে সাথে ঢাকা চলে, মানে ঢাকাতে আছে উনি, আর খবর আসছে কুমিল্লায় আছে, আর ঢাকাতে খবর আসছে যে না ওখানে ইউএসএ তে সে অসুস্থ এবং সবাই মানে ওর জন্য সবাই দোয়া করো। জিনিসটা খুব মানে খুব অদ্ভুত ব্যাপার, মানে এখানে যে আছে তাকে আরেকজন বলছেন যে ইউএসএ তে সে অসুস্থ। তো সে ঢাকায় সাথে সাথে চলে আসে এবং মুক্তিপুর ডিরেক্ট সাথে সাথে মা বাবার সাথে আসে এবং ওনারা এসে খুব উত্তেজিত হয়ে যায়। তাহলে আমাদের সাথে প্রতিদিন কি হচ্ছে, খুব ভয় লাগছে জিনিসটা বলতে, কেমন জানি লাগছে আর কি বলতে, যে আমার সাথে এগুলো কি করছে। প্রতিদিন আমি আমার ছেলেকে দেখছি আসছে যাচ্ছে, অথচ এটা কি, আমার ছেলে অসুস্থ, এখানে এসিটা দিয়ে দেন, ঘামছে একদম পুরোপুরি। তারপরে না, আমার কাছে রাসেল ভাই সিরিয়াসলি ঘটনাটা অদ্ভুত লাগে। তো হঠাৎ করে সে বলে যে না, তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করো, ও যেন আমাদের কাছে সুস্থ হয়ে ফেরত আসে। বলে আপনি কি বলতেছেন এগুলো, আমার কাছে প্রতিদিন আমার ছেলে আসে রাতের বেলা। তাহলে ওকে বাংলাদেশে আসে নাই? বলে যে আমি কিছু বলতে পারবো না, তোমরা জাস্ট আল্লাহর কাছে দোয়া। ওই পাশ থেকে ইউএসএ থেকে এটা আসছে। খুব 2-3 দিনের মধ্যে খবর আসলো এবং খবরটা ওনার ফুপা পায়। ফুপাকে জানানো হয় যে ভাই উনি ফাহাদ উনি মারা গেছেন আর কি, তো ওনার লাশ নিয়ে আমরা বাংলাদেশে আসছি। অদ্ভুত ব্যাপার, টোটালি অদ্ভুত ব্যাপার। এবং বিশ্বাস করতে পারছেন না এতদিন যা হচ্ছে তার সাথে যদি এটা জোড়া দিই, কিছুই মিলার কথা না, কিছুই মিলবার কথা না। তো বাংলাদেশ আসার পর তো ওনার মার রাইট সাইডটা প্যারালাইজ হয়ে যায়, আপনার মুখের রাইট সাইডটা, উনি কথা বলতে পারতেন না। তো এটা দেখার পরে বাবা মোটামুটি বাকরুদ্ধ হয়ে পড়ে। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন কফিন থেকে লাশটা বের করার পরে মানে সবাই বিলাপ করে কান্না করেন রাসেল ভাই। তো ওই আপু লাশ ধরে জাস্ট বলছিল যে ভাই আমাকে ছেড়ে তুই এভাবে চলে গেলি। তো হাতটা যখন ধরতে যায়, এটা খুব অদ্ভুত জায়গা, হাতের মধ্যে কোনো আঙ্গুল পায় না রাসেল ভাই। ডান হাতটা যখন উঠায়, ওই হাতের জায়গাতে ওই হাতে কোনো আঙ্গুল ছিল না। চলে যাবো আমরা আবার আলিফের কাছে পরবর্তী ঘটনায়। থ্যাংক ইউ রাসেল ভাই। খুবই ভয়ঙ্কর কিছু শুনতে চাই। ইনশাআল্লাহ সেরকম কিছুই বলতে যাচ্ছি। একটা জিনিসের জাস্ট একটু কিউরিওসিটিটা একটু দূর করতে যাচ্ছি। একজন আমাকে বলেছেন যে আসলে মুক্তির সাথে কি এখনো সেই ঘটনাগুলো ঘটছে কিনা। আমি জাস্ট একটু ক্লিয়ার করে দিই, ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা নিয়ে। তো উনি বলছে যেদিন ওনার ভাইয়ের লাশ বাংলাদেশে আসেনের পর থেকে উনি এরকম কোনো স্বপ্ন আর ফেস করতেন না, এবং সে অনেক এটার জন্য ওয়েটও করেছে যে আসলে কি আর এরকম কিছু হবে আমার সাথে, কিন্তু এরকম কিছু তার সাথে হয়নি। তো দ্বিতীয় ঘটনায় চলে যায় রাসেল ভাই। রিয়াদ ভাইয়ের সব ক্রাউডকে ধন্যবাদ জানিয়ে আরেক রিয়াদের ঘটনা বলতে যাচ্ছি, দুবাইয়ের একটি ঘটনা। এই দুবাইয়ের ঘটনাটি অ্যাকচুয়ালি দুবাই একটা জায়গায় হয়েছে। তো এখানে সিমেটারি আছে একটা, সেই সিমেটারিতে কাজ করতেন বাংলাদেশের একজন শ্রমিক। তো তার কাছ থেকেই ঘটনাটি শোনা আমার। তো উনি বলেছেন যে উনি যায় বাংলাদেশ থেকে আরো 8 বছর আগে দুবাইতে। তো ওখানে যাওয়ার পরে আপনার নর্মাল চাকরি করবার সাথে সাথে সে একটা সিমেটারিতে কাজ করতেন। তো সেই সিমেটারিতে কাজ করবার সময় মানে সিমেটারিটা অ্যাকচুয়ালি সে পরিষ্কার করতেন রাসেল ভাই। তো সিমেটারি পরিষ্কার করবার সময় প্রচন্ড গরম সেদিন রাতের বেলা। তো রাতের বেলা সকালবেলা সারাদিন প্রচন্ড খাটনি গেছে, তো রাতের বেলা একটু মানে টায়ার্ড লাগছে। রাতের বেলা কিন্তু জায়গাটা ঠান্ডা থাকে। তো উনি কাজ করবার সময় ঝাড়ু মানে পরিষ্কার করছিলেন আর কি। পরিষ্কার করবার সময় গেটের মেইন ফটকের মানে ওই সিমেন্টের গেটের সামনে একজন দাঁড়িয়ে আছে।
দূর থেকে মনে হচ্ছে যে লোকটি ওনার দিকেই তাকিয়ে আছে অনেকক্ষণ ধরে। তো সে কবরস্থান থেকে তাকিয়ে আছে, কবরস্থানে সে একটু মাঝখানে ছিল, সিমেন্টের মাঝখানে ছিল। সে পাতা টাতা পরিষ্কার করছে আর কি, ঝাড়ু দিয়ে পরিষ্কার করছে, অ্যাকচুয়ালি তার কাজই এটা। তো সে একটু সামনে গেল, আর এতক্ষণ ধরে ঝাড়ু দিচ্ছে সে ওই জায়গায় একটা বসার জায়গা আছে, মেইন গেট দিয়ে ঢোকার পরে ছোট্ট একটা বসার জায়গা আছে, সে ওই জায়গায় যাবে আর কি। তো গিয়ে তার ওখান থেকেই সে মনে প্রিপেয়ার করে নিয়েছে যে ওনাকে জিজ্ঞেস করবে অ্যাকচুয়ালি কেন দাঁড়িয়ে আছে। তো উনি গেটের কাছে যায় এবং জিজ্ঞেস করে, ওই আপনার উর্দু ভাষায় বলছে যে আমি এখানে আসছি অ্যাকচুয়ালি তোমার সাথে দেখা করার জন্য। বলে আমার সাথে দেখা করার জন্য কারণটা কি? বলে যে এই যে তুমি প্রতিদিন এই জায়গায় ঝাড়ু দাও, এই জিনিসটা আমি প্রতিদিন লক্ষ্য করি, তো আমি তোমার কাছে প্রতিদিন মানে তোমার কাছে আসছি তোমাকে থ্যাংক ইউ বলার জন্য। ওকে। তো প্রথম দিন উনি জিনিসটাকে নর্মাল ভাবেই নেয়। তো পরের দিন ঠিক একইভাবে উনি এই মানে গেটের মেইন গেটের সামনে দাঁড়িয়ে আছে, এবং রাসেল ভাই এত অন্ধকারের মধ্যে হালকা হালকা আলো আর কি, ওই কর্নারে মেইন রোডের পাশ দিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে, প্রতিদিন ঠিক একই জায়গাটায় দাঁড়িয়ে থাকে। কালকে মানে গতকালকে একই ঘটনা ঘটলো, আজকেও বা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করি উনি কেন এসছে, তো সে বলল যে আপনি তো প্রতিদিন এই জায়গাটা পরিষ্কার করেন, সেজন্য তো আপনাকে দেখতে আসছি। তো জিনিসটা তার কাছে একটু বিদঘুটে মনে হয় যে উনি প্রতিদিন এসে থ্যাঙ্কস দিচ্ছে কেন। তো প্রতিদিন রেগুলার দিচ্ছে, তো রেগুলার উনি ওই সিমেন্টটা পরিষ্কার করতেন। এক সপ্তাহ পর যেই জায়গায় পরিষ্কার করছে, এটা ওই যে জায়গায় ওনার সাথে দেখা হয়েছে সেই জায়গায় না, একটু ভিতরে পরিষ্কার করতে করতে হঠাৎ করে দেখে যে ওই একটা কবরের পাশে অ্যাকচুয়ালি বসে আছেন সেই লোকটা। তো ওনাকে জিজ্ঞেস করে আপনি হঠাৎ আজকে কবরস্থানের ভিতরে? বলে তুমি প্রতিদিন এই জায়গাটা পরিষ্কার করো, আমি প্রতিদিন দেখি তোমাকে ধন্যবাদ দিতে আসছি। তো জিনিসটা তার কাছে একটু অদ্ভুত মনে হয় যে আজকেও সে আমার কবরের মাঝখানে। ওনাকে তো জিজ্ঞেস করে আপনার কি ভয় লাগে না? তো বললো যে ভয় কিসের, আমার কোনো ভয় নাই, আপনি পরিষ্কার করেন, আমি আপনাকে দেখি। এরকম করে প্রায় একটা মাস রাসেল ভাই চলতে থাকে, এবং তার সাথে সে জীবনের মানে অনেক ধরনের আলাপ করতে থাকে। আস্তে আস্তে খুব ভালো পরিচিত হয়ে যায়, এবং এমন না যে একদিন দুদিন গ্যাপ দিত, ওই মাসের প্রতিদিনই সে আসতো, এবং ঠিক আসতো হচ্ছে রাত 2টার পর, প্রতিদিন রাত 2টার পরে। তো একদিন কি হলো, মানে সে বাংলাদেশে এসেছিল, বাংলাদেশে আসার পরে বাংলাদেশ থেকে ব্যাক করছে। ব্যাক করবার পরে তাকে আবার 1-2 সপ্তাহ ওয়েট করতে হয়েছে ওই চাকরিটার জন্য, কারণ ওই মুহূর্তে তার জায়গায় আরেকজন ঢুকে গেছে। তো চাকরি করবার জন্য সে আবার অফিসে ওখানে যে যাকে বলার কথা তার কাছে যায়। যাওয়ার পরে ওনাকে জিজ্ঞেস করে যে আমি কি চাকরিটা করতে পারবো কিনা। তো উনি বলে যে তুমি 1 সপ্তাহ পরে আসো। তো 1 সপ্তাহ পরে ওই যে সময়টা সে ওখানে কাজ করতো সেই সময়টা তাকে বাসায় থাকতে হয়েছিল। তো একদিন হঠাৎ করে বাসায় নিচে আপনার জিনিসপত্র কিনে বাসায় গেছে। ওই দিন মানে খুব ঠান্ডা আর কি। তো উনি দরজা হঠাৎ করে নক করে, তখন রাত 12টা বাজে, 12টার পরে আর কি। তো দরজা খোলার পরে দেখে যে সেই মানুষটা দাঁড়িয়ে আছে তার সামনে। আপনি আমার বাসা ছিলেন কি করে? বলে যে তোমার সাথে এতদিন ধরে কথা বলি, তুমি কোন বাসায় থাকো সেটা আমি জানবো না? বলে যে আপনি আমার বাসায় আসছেন কেন হঠাৎ করে? আমি তো আজকে কবর ঝাড়ু দিচ্ছি না, আপনি আমাকে কি জন্য বাসায় আসছেন? বলে তোমাকে দেখি না দেখেই বাসায় আসছি। তো ওনার কাছে জিনিসটা খুব অদ্ভুত লাগে, এবং ব্যাপারটা সে তার রুমমেটসদের শেয়ার করে, এবং সে রুমমেটরা বলে যে কই তুই কখন দরজা খুললি, কখন কি করলি, কিছুই তো শুনলাম না, কিছুই তো জানি না। বলে না, এই যে কয়েকদিন আগে আমার সাথে এরকম ঘটলো, বাংলাদেশ থেকে আসার পরে এখন আর জিনিসটা হচ্ছে না। তো 1 সপ্তাহ পরে সে সেই কবরস্থানে আবারও ঠিক একইভাবে কবর ঝাড়ু দিতে গেছে। তো মজার বিষয় হচ্ছে রাসেল ওই দিন দিনের বেলা সে যখন তার কাজ শেষ করে ওই কবরস্থান ক্রস করে কয়েকটা বিল্ডিং ক্রস করে তার বাসার দিকে যাচ্ছে, তখন ঠিক ওই বিল্ডিং এর পাশে তার খুব পানি পিপাসা লাগে। জিনিসটা খুব ডিফারেন্ট, কেন সে ওই বাসার সামনে তার পানির পিপাসাটা লাগলো। তো যখন নক করলো, নক করার পর একজন মহিলা দরজাটা খুললেন। খোলার পরে সে বললেন যে আমি একটা পানি খাবো। তো ওই বাইরে থেকেই ভিতরে একটা ছবি দেখতে পেলেন, যে ছবিটা হুবহু তার ইয়ার মতো, যে এতদিন যার সাথে সে দেখা করতেন। তো বললো যে উনি কে হয় আপনার? উনি তো আমার সাথে রেগুলার কথাবার্তা হয়, উনি খুব বন্ধু মানুষ আমার। বলে যে উনি আমার স্বামী, উনি আজ থেকে প্রায় 25 বছর আগে মারা গেছেন। বলে কি মানে উনি ওইটা শোনার পর ওই জায়গায় পানি হাতে নিয়ে দাঁড়িয়েছিল কতক্ষণ, যে তাহলে আমি এতদিন কার সাথে কমিউনিকেট করলাম, এতদিন আমি কার সাথে কথা বললাম। বলে যে আমি যখন সে তার কিউরিওসিটির কারণে জিজ্ঞেস করলো যে ওনার কবরটা কোন দিকে, বলে ওনার কবরটা এই যে তুমি কয়েকটা ব্লক পরে একটা সিমেট্রি আছে সেখানে। তার মানে যে জায়গায় সে এতদিন পরিষ্কার করতো, এবং আনফরচুনেটলি যেই জায়গায় পরিষ্কার করতো, যেই মানুষটার কবরের পাশ দিয়ে প্রতিদিন যেত,
সেই জায়গাটাতে এসে চলে যাবো আলিফের ঘটনা। তাকে সেটা ছোট্ট ঘটনা শুনবো, হাতের সময় খুবই কম। একটা ছোট ঘটনা শুনে ফেলি, খুব ভয়ঙ্কর একটা ছোট ঘটনা। থ্যাংক ইউ। আমি যে ঘটনাটা বলবো তার নাম হচ্ছে শাহ আলম। উনি আমাদের ধানমন্ডি এরিয়াতেই থাকেন। তো কয়েকদিন ধরে তার সাথে খুব ডিফারেন্ট সমস্যা হচ্ছে। আমি লাস্টবার এসেছিলাম যখন ভূত আসামে, তখন রাসেল ভাই সময়ের কারণে আমি এই জিনিসটা আপনাকে শেয়ার করতে পারিনি, তো সেটা আজকে শেয়ার করছি। তো উনি ওনার বাসায় যেখানে, সেই বাসার মানে 3 তলা বাড়ি, নিচতলায় এসে থাকেন। তো নিচতলায় যখন এটা প্রায় 6-7 মাস আগের থেকে এই ঘটনাটা শুরু হয় আর কি। তো নিচতলায় থাকেন, তার বাসা হচ্ছে রায়ের বাজার ঢালে। তো নিচতলায় বাড়িতে এসে একদিন রাতের বেলা তার ঘুম ভাঙে হচ্ছে বিকট চিৎকারে। বিকট চিৎকারটা এরকম হয় যে তার জানালার গ্লাসগুলা চুরমার হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। জিনিসটা খুবই ডিফারেন্ট। সেই বাসায় মানে ওই ফ্ল্যাটে সে একা থাকে, তো ভেঙে যায় এবং সে তার সাথে সাথে ওই শব্দে ঘুম ভাঙে। কিরে কে মানে ঢিলা মারলো তার গ্লাসের মধ্যে। দেখলো যে আশেপাশে যেই জায়গাটার দিকে মানে চিন্তা করা যায় যে কেউ ঢিলা মারতে পারবে, তো যে গ্লাসটা ভাঙলো সেই গ্লাসটা ঢিলা মারার মতো অবস্থায় নাই, পেছনে একটা খালি জায়গা, পুরো ডোবার মতো। তো সেই জিনিসটা মানে আর বেশি কিছু চিন্তা না করে ঘুমিয়ে পড়ে। তো ফজরের আজান কিছুক্ষণ পরে দেয় এবং সে খুব নামাজি একজন মানুষ। তো ফজরের আজান যখন দিবে, সে মানে বাথরুমে গেলেন অজু করতে। অজু করে সে রুমে আসলো, মাথার চুল আঁচড়ালো, মাথায় টুপি পরতে পরতে সে তার হঠাৎ করে তার খাটের উপরে তার নজর যায় এবং খাটের পাশে ঠিক কোনায় একটা মানুষ দাঁড়িয়ে আছে উল্টো হয়ে। তো তার কাছে জিনিসটা খুব মানে খুব ভয় লাগে যায়। মানে ওই মুহূর্তে সে কি করবে না করে এক দৌড়ে সে রুম থেকে বেরিয়ে পড়ে সে তার পাশে যে বিল্ডিং এ তার যে বন্ধু আছে, তারা প্রতিদিন একসাথে ফজরের নামাজ পড়তে যায়। তো বন্ধুকে গিয়ে জিজ্ঞেস করলো যে দোস্ত, এরকম কি কখনো ঘটতে পারে? আমার রুমের মধ্যে আমি এরকম দেখলাম, তুই কি আমার সাথে একটু আসবি? তো সে তার বন্ধুকে নিয়ে তার রুমে যায়। অলরেডি আজান দিয়ে দিয়েছে আসল ভাই, ফজরের আজান পড়ে গেছে। তো তার রুমে যায়, রুমে যাওয়ার পরে তার বন্ধুকে দেখায়। তো বন্ধুকে রুমে যা দেখানোর পরে দেখা যায় কেউ নাই রুমের ভেতরে, একটা মানুষও নাই। তো বন্ধু বলে কি দেখছিস? বলে যে আমি দেখলাম এই যে আমার খাটের পাশে একজন লোক দাঁড়িয়ে আছে উল্টো হয়ে, এবং তার পরনে রাসূল ভাই কোনো কাপড় ছিল না। তো বন্ধুকে বলে যে তুই এটা হয়তোবা ভুলে কিছু দেখছিস, তুই এক চল, আজান দিয়ে দিছে, নামাজ পড়তে যাই। একটু পরে নামাজ পড়তে গেলে মানে ফজরের ওই সময়টায় মানে খুব তাড়াতাড়ি যেতে হয় আর কি, যে নইলে আমাদের ওই আরো কয়েকজন মিলে একসাথে নামাজ পড়ে আর কি। তো আমরা আগে চলে যাই, চল কোনো টেনশন করিস না, কিছুই না। তো মসজিদে যায়, মসজিদে নামাজ পড়ার সুন্নত নামাজ পড়ার একটা ফাঁকে সে দেখে পেছনে একটা লোক এসে দাঁড়ায়। তো তার এতটা খেয়াল করে নাই সে। তো খেয়াল না করবার কারণে সে চুপচাপ বসে থাকে এবং তসবিহ পড়তে থাকে। হঠাৎ করে সেই ওই লোকটার দিকে আবারও তার চোখ যায়, কারণ লোকটার ঢোকার সময় যে মাথার মুভমেন্টটা ছিল তার কাছে খুব অ্যাবনর্মাল লাগে। মাথার মুভমেন্টটা, মাথাটা যেন কিরকম ঘুরিয়ে সে রুমে মানে মসজিদের ভেতরে ঢোকে। সে চুপচাপ লোকটাকে পরে আর খেয়াল করে নাই। তো নামাজ যখন শেষ হয়, ফরজ নামাজ শেষ হওয়ার পরে দেখে যে মসজিদের ভেতর থেকে যে মাটি খুঁড়ছে, মসজিদের ভেতরেই মাটি খুঁড়ছে। তো এইটা সে তার বন্ধুকে পাশাপাশি ডাক দিয়ে দেখায়, পাশাপাশি একসাথে নামাজ পড়ছিল। এই দেখ। তো যখন বন্ধু দেখে যে ওখানে কেউ নাই, তো ইমাম সাহেবের কাছে তিনি যান। ইমাম সাহেবকে বলেন যে আমি মসজিদের ভেতরে এরকম একটা জিনিস দেখলাম, এখন তো সব নর্মাল, সবকিছুই নর্মাল, আমার সাথে এখন যা আছে সবই নর্মাল, কাউকে কোনো কিছু শেয়ার করতে গেলে সেটা নর্মাল হয়ে যাচ্ছে। আমি একটু আগে আমার বাসার মধ্যে এরকম ঝামেলা দেখলাম, এখন মসজিদ আসার পর এটা দেখলাম। বলে যে এটা কিছু না, তুমি এটা বেশি আমলে নিও না, তুমি তোমার মতোই থাকো, তোমার কিছু হবে না। তো সে বাসায় চলে আসে এবং ওই দিনের মতো তার রীতির মতো সব কাজ শেষ করে রাতের বেলা বাসায় ফেরে। তো রাতের বেলা বাসায় ফেরে সে কাজ করে আজিমপুরের পাশে পুরোনো পল্টন, ওই জায়গাটা পল্টন নাম আর কি, নতুন পল্টন সরি, ওই জায়গা আজিমপুরের পিছনে ইরানিয়ান কবরস্থানটার সাথে ওই রাস্তাটা দিয়ে সে আসতেছে। তো রাত 8:30 বাজে। তো ওই দেয়ালটা রিসেন্টলি আপনার ভেঙে ফেলছিল নতুন করে তুলবার জন্য, ওই সাইডটার দেয়ালটা। তো যেহেতু কবর দেখাই যাচ্ছে, সে কি করলো, তার বাবা মার কবরটা জিয়ারত করতে যায় 8:30 দিকে। জিয়ারত করতে যাওয়ার পরে কবরের সামনে যখন চলে যায়, কবরের সামনে যখন পশ্চিম দিক দাঁড়িয়ে সে নর্মালি মুনাজাত করতে থাকে আর কি। এমন সময় তার পাশে একজনকে সে ফিল করে। সে তখন চিন্তা করতে থাকে আমার বন্ধু তো আমার সাথে এখানে আসার কথা না। তো সে মুনাজাত কমপ্লিট করে জাস্ট পাশে তাকায়, দেখে যে একজন লোক তার পাশে দাঁড়িয়ে আছে। তো সে কিছু না বলে লোকটার পাশ কাটিয়ে যায়। তো লোকটা পাশ কাটে যাবে কি, মাঝখান দিয়ে মনে হচ্ছে সে পুরো জায়গাটা নিয়ে আছে এবং লোকটার মাঝখান দিয়ে সে ভেদ করে গেল। তো আজকে ওই দিন থেকে ফজরের সময় থেকে শুরু করে এই পর্যন্ত যে ঘটনাগুলো ঘটলো একদিনই, তো সেই তার কাছে খুবই অবনর্মাল লাগতে থাকে।
তো অ্যাবনর্মাল লাগতে থাকে জিনিসটাতে, আর কিছু বলে নাই, সে আর কিছু কাউকে শেয়ার করে নাই, কারণ কবরস্থানের ঘটনা কাকে সে কি শেয়ার করবে। সে ওই দিনের রাতের ঘটনা রাসেল ভাই, সে যখন বাসায় ব্যাক করতে থাকে তখন ওই জায়গা থেকে রিক্সা নিয়ে বেরিবাজার এরিয়াতে চলে আসে আর কি। তো মোহাম্মদপুর যে ঢালটা, রায়বাজারের সাইডটা দিয়ে মোহাম্মদপুরের ঢালটা, ওই জায়গা থেকে নামবে বেরিবাদ থেকে, এমন সময় আপনার একটা লোক তার পাশে, ঠিক একই লোকটা, যে লোকটা তার পাশে দাঁড়িয়েছিল কবরস্থানে, সেই লোকটা তার সামনে আসে এবং বলে যে তুই কই যাস? তো সে বলে যে আমি আপনাকে কোশ্চেনের আনসার কেন দিব, আপনাকে একটু আগে আমি কবরস্থানে পাইলাম। তো তার মনে মনে কথা যে আমি কেন ওর সাথে কথা বলতেছি, একটু আগে যে জিনিসগুলো ফিল করতেছে সেগুলো আমার কাছে রিয়েল মনে হয় নাই, তাহলে আমি কেন কথা বলতেছি। সে অ্যাভয়েড করতে যায় আর সামনাসামনি তার কাছে চলে আসে, অ্যাভয়েড করতে যায় সামনাসামনি চলে আসে। তো ওই মুহূর্তে ইমাম সাহেব একটা কথা বলেছিলেন যে আয়াতুল কুরসি পড়ে ডান পা যদি একটু ঝাড়া দেওয়া যায় জিনিসটা থেকে মুক্তি পাওয়া যাবে। তো সে ওই জিনিসটা ফলো করে এবং কোনো লাভ হয় নাই। একদম বাসা পর্যন্ত তার সামনাসামনি এই জিনিসটা আসতে থাকে, বারবার আসতে থাকে, বারবার আসতে থাকে। তো অদ্ভুত ব্যাপার, তাই না? বারবার আসতে থাকে একদম বাসা পর্যন্ত। বাসায় ঘরে ঢোকার পর দরজা লাগালো, এরপর জিনিসটা ফিল করবে কিনা সেরকম আর সে প্রস্তুতি নেয় নাই। সে আগুন রান্না করে চলে যায়, রান্না করতে করতে হঠাৎ করে দেখলো যে না, আর কিছু হচ্ছে না তার সাথে, এবং জিনিসটা ওই দিনই হয়। এরপর থেকে জিনিসটা কোনো কন্টিনিউ করে নাই। তো এই জিনিসগুলো কেন হলো সে আমার কাছে জানতে আসে যে আলিফ ভাই এগুলো কেন হয়েছে আমার সাথে। আমি কিন্তু রাসেল কোনো অ্যান্সার দিতে পারিনি। আলিফ, ওয়েলকাম টু ভূত এফএম। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাসেল ভাই অনেক ধন্যবাদ আবার আমাকে কল দেওয়ার জন্য। নো প্রবলেম। লাস্ট মান্থে আপনি আমাকে আগেই নক করেছিলেন, আপনি জানেন আসতে পারিনি কেন, তো মেনশন করেছেন সবার কাছে, ধন্যবাদ সবাইকে। আর হ্যাপি নিউ ইয়ার। আর আমার কিছু কাজিনরা আজকে বসে স্পেশালি শুনছে, তারা বাংলাদেশে এসছেন আর কি, কানাডা থেকে এসছেন, সুইডেন থেকে এসছেন, তাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে আমার ঘটনাটা শোনার জন্য। আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা সুইডেনে যান বা কানাডায় যান, আমাদের শো কিন্তু আপনারা অবশ্যই শুনতে পারবেন ফুর্তি অ্যাপ ইউজ করে, সো ডোন্ট মিস ইট। জি, রাসেল ভাই যে ঘটনাটা বলবো, উনি আমার একজন পরিচিত আর কি, আমার পেশেন্টের পরিচিত, ওনার নাম আজহার। তো উনি থাকেন হচ্ছেন কুড়িগ্রামে। তো আমি লাস্ট মান্থে এখানে যাই আর কি ওনার কাছে এই ঘটনাটি শোনার জন্য। প্রথমে একটু ডিফারেন্ট অ্যাটিটিউড করলো, পরে তিনি ঘটনাটি বলেন যে রাসেল ভাই ঘটনাটি শেয়ার করবে না কিনা, কারণ এটা তো আমার জীবনে ঘটে যাওয়া একটি ঘটনা। তো 1994 সালে তার সাথে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 1994 সালে উনি কুড়িগ্রাম থেকে ঢাকা আসবার পথে একটি সড়ক দুর্ঘটনার সম্মুখীন হন। সেই দুর্ঘটনার সম্মুখীন হওয়ার পরে আপনার ওনার 2 ছেলে এবং তার ওয়াইফ ছিল গাড়িতে, ড্রাইভিং সিটে তিনি ছিলেন। তো ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে উনি মানে আপনার ইনজুর্ড হয়ে যান এবং হসপিটালে তার চোখ খোলে আর কি, অ্যাকর্ডিং টু হিম। তো হসপিটালে যখন তার চোখ খোলে এবং সবার সামনে সবাই তার পাশে দাঁড়িয়ে ছিল, তো উনি বুঝতে পারছিলেন না, এবং যতটুকু ওনার মনে পড়ে আর কি, যে সংঘর্ষটা হয়েছিল সেটা খুবই ডেঞ্জারাস ছিল এবং ওনার লেফট সাইডের পায়ের হাঁটুর নিচ পর্যন্ত পুরোটা কেটে ফেলা হয় এবং লেফট সাইডটা তার প্যারালাইজড হয়ে যায়। তো এরপরে প্রায় 1 মাস হসপিটালে থাকবার পর যখন বাসায় ফেরে, তো পরিবারের সবাই যখন তাকে নিয়ে বসে, তখন তাকে জানানো হয় যে ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাতে তার 2 ছেলে এবং তার ওয়াইফ মারা যান। ওকে। তো উনি জিনিসটাকে পরে প্রথমে গ্রহণ করতে পারেন নাই এবং সে খুবই ক্রেজি হয়ে যায় কুড়িগ্রাম যাওয়ার জন্য, কারণ সব ওই 3 জনকেই কুড়িগ্রামে দাফন করা হয় ওনাদের পারিবারিক গোরস্থানে। তো সেই জায়গায় সে যায়। কুড়িগ্রামে যাওয়ার পরে ওই কবরস্থানের কাছে উনি অনেকক্ষণ কান্নাকাটি করে পরে আর কিছু বেশি দিন দেরি না করে উনি চলে আসে ঢাকায়। এরপরে রাসেল ভাই সত্যি কথা বলতে গেলে খুব শকিং একটা ঘটনা, পরিবারের সবাই মারা গেছে, উনি একা বেঁচে আছে। ওনার কাছে লাগতে থাকে যে আমাকে কেন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলো। তো এরকম যাওয়ার পরে প্রায় 1-2 বছর যাওয়ার পর 1997 ঘটনা বলছি, সেদিন প্রচন্ড গরম এবং ইলেকট্রিসিটি সকাল থেকে ফ্লাকচুয়েট করছে। তো ওনার ভাষ্য মতে উনি বারান্দায় দাঁড়িয়েছিলেন, বারান্দায় হুইল চেয়ারে বসেছিলেন এবং স্মোক করছিলেন। এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়, চারপাশটা অন্ধকার হয়ে যায় এবং ওনার সাথে যেহেতু ওনার লেফট সাইডের একটা পোর্শন কেটে ফেলা হয় এবং ওটা প্যারালাইজড, তার সাথে একজন লোক রাখা হয়, পরিবার থেকে একজন লোক সবসময়ের জন্য ওনার সাথে একটা ছেলে থাকে আর কি। তো সেই ছেলেটাকে সে মোমবাতি আনতে পাঠিয়ে দেয়। তো বাসায় মোমবাতি ছিল না, তো মোমবাতি আনতে পাঠিয়ে দেওয়ার পরে তিনি বারান্দায় বসেছিলেন। হঠাৎ করে স্মোক করতে করতে হঠাৎ করে একটা শব্দ পান, শব্দটা এরকম, বাবা। তো উনি প্রথমে জিনিসটা এত খেয়ালও করেনি,
চারপাশে এত শোরগোল, কারেন্ট চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবে অনেক চিল্লাচিল্লি করতে থাকে। তো আবারও 5 থেকে 10 সেকেন্ড পরে জিনিস মানে ওই সাউন্ডটা আবার আসলো তার কাছে, বাবা। এবং তার মানে সাউন্ডটা এরকম পাচ্ছিল যে তার দ্বিতীয় ছেলে, যে ছোট ছেলে আবরার, তার কাছ থেকে সাউন্ডটা পাচ্ছে। সে তো জিনিসটা একটু অন্যভাবে নিয়ে পেছনে তাকায়, এবং তাকানোর পর আসল ভাই একদম ঘুটঘুটে অন্ধকার, বাসায় কোনো মানে কিছুই নাই, মানে মোমবাতি আনতে পাঠিয়ে ছেলেটাকে, এর মধ্যে সে একজন ওই একটা মানে আভা দেখতে পেল। আভাটা মানে কি, উনি দেখতে পাচ্ছে ওনার ছোট ছেলেটা ওনার সামনে দাঁড়িয়েছে, ক্লিয়ার করে বলি একদম পরিষ্কার, জল করছে ছেলেটা, এবং সত্যি কথা বলতে নাক থেকে মুখ ঠোঁট পর্যন্ত ওই পর্যন্ত পুরো ক্লিয়ার একদম, যেটা আবরারের ফেস। ওর পেছনে হুইল চেয়ার টেনে কোনো রকমে ডাইনিং স্পেস আগাতেই উনি একটা শব্দ পায়। শব্দটাতে প্রপারলি উনি কিছু দেখতে না পেলেও একটা সাউন্ড স্পষ্ট শুনতে পায়, তুমি আসছো। এবং সাউন্ডটা তুমি আসছো এটা বলার পরে গ্লাসে পানি ঢালার সাউন্ড পায়, এবং পানিটা যে কেউ ঢালছে এটা সে উনি ওখানে থেকে বুঝতে পারছে। আর সত্যি কথা বলতে ওই মুহূর্তে বাসায় কেউ ছিল না উনি ছাড়া। তো এরপরে উনি সেন্স হারিয়ে ফেলে, এবং যখন তার সেন্স ফেরে তখন দেখে যে একজন তাকে ধাক্কাচ্ছে। তো ওই ছেলেটাই ধাক্কা ছিল তার সাথে যে থাকে। তো খালু, আপনি তো অনেকক্ষণ ধরে পড়েছিলেন, প্রায় 2 ঘন্টা আপনাকে ডাকাডাকি করে পারি নাই, এখন ফুপুকে নিয়ে আসছি। তো ওনার বোন ওনাকে আসে পরে নর্মাল করে, নর্মাল করার পরে উনি বলে যে আমি একজন হুজুরের সাথে দেখা করব হঠাৎ করে। তো বোন জিনিসটাকে প্রথমে নর্মালি নেয় না, তো উনি জিজ্ঞেস করে কেন, বারবার জিজ্ঞেস করে কেন। তখন সে বোনকে এই ঘটনাটা বলেনি যেটা সে ফেস করেছে। আচ্ছা, তো হুজুরের কাছে যাওয়ার পর হুজুর বলে, আচ্ছা আপনি কবরটা জিয়ারত করেন না কতদিন হলো? বলে প্রায় 3 বছর। বলে এক কাজ করেন, আপনি কবরটা জিয়ারত করে ফেলেন এবং কবরের সামনে মানে একটা হুজুর নিয়ে একটু দোয়া পড়ে আসেন। আচ্ছা, তো সে কুড়িগ্রাম যথারীতি যায় এবং ব্যাক করে ওই কবরের পাশে দোয়া পড়ে, এবং দোয়া পড়ানোর পরে ওই যে হুইল চেয়ারটা ধরে যে ছিল ছেলেটা, ওকে বলে তুই 10 মিনিট পরে আয়। সে কবরের পাশে দাঁড়িয়ে আর কি দোয়া পড়ছিলেন আর কি। তো এর মধ্যে ওই আশেপাশে কেউ ছিল না, হঠাৎ করে একটা সাউন্ড আসলো, বাবা। তো উনি প্রথমে জিনিসটা যেহেতু আগে একটা অপরাধ ঘটেছে, সে এবার ভালো করে শোনার চেষ্টা করছে সাউন্ডটা কোথা থেকে আসছে। আবার আসলো, বাবা পেছনে। তো উনি ঘাড় পেছনে তাকালো, ওনার হুইল চেয়ারটা ধরে আছে ওনার ছোট ছেলেটা, ওনার দিকে তাকিয়ে হাসছে। এইটা দেখে উনি অনেক জোরে চিৎকার করে, এবং চিৎকার করে এই সবুজ ছেলেটাকে ডেকে নিয়ে আসে, বলে আমি এখানে আর 1 মিনিটও থাকবো না, আমাকে ঢাকায় নিয়ে ব্যবস্থা কর। পরে ওনাকে ঢাকায় নিয়ে আসে। রাসেল ভাই সত্যি কথা ওই 1-2 বছরে ওনার সাথে কোনো কিছুই ঘটে নাই। এখন যেটা বলবো সেটা হচ্ছে মানে আরো বেশি কষ্টদায়ক। তো 1999 সালের ঘটনা, রাত তখন প্রায় 1টা বাজে। আমি বলছি রোজার সময়, ওই সময় রোজা ছিল। তো স্বাভাবিকভাবে সবাই মোটামুটি রাত 1টার দিকে জাগ নাই বলতে গেলে, কারণ সবাই চিন্তা করে যে সেহরি খেয়ে ঘুমাবো। তো অনেক বাসায় আলো জ্বলছে, অনেক বাসায় আলো জ্বলছে না। তো এমন সময় পাশের রুম থেকে আসলে একটা সাউন্ড ভেসে আসে। সাউন্ডটা কিরকম অদ্ভুত, উনি এক্সপিরিয়েন্স করেছিল আগে সাউন্ডটা। ওনার 2 ছেলে ছিল, আবরার এবং আফসার। আফসার পড়তো ক্লাস 5-এ, আবরার পড়তো ক্লাস 2-তে। 2 ভাই রুমের মাঝে মধ্যে ঝগড়া করতো, মারামারি করতো, বালিশ নিয়ে ছোড়াছুড়ি করতো। সেরকম একটা সাউন্ড আসছে। তো সে উঠতে যাবে, এমন সময় পাশ থেকে একটা সাউন্ড আসছে। তার ওয়াইফ তাকে বলছে যে তুমি যেও না, আমি যাচ্ছি। এটা শুনে উনি একদম ওই জায়গায় স্থির হয়ে বসে পড়ে যে এটা কি হলো। বলে তুমি যেও না, আমি যাচ্ছি। এবং সে উঠে, এবং সে দেখছে যে একটা মানুষ তার সামনে দিয়ে উঠে যাচ্ছে। পাশের রুমে যাওয়ার পরে ওই শোরগোলটা বন্ধ হয়ে যায়। উনি ওনার বোনকে ডাকায়। ওনার বোনকে ডাকানোর পর বলে আমাকে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যা। আচ্ছা, তো ওনারই একজন পরিচিত সাইকিয়াট্রিস্ট ছিল, হারুন নামে একজন, গাজীপুরে বসেন। তো ওনার কাছে উনি নিয়ে যায়, ওনার বোন নিয়ে যায়, এবং ওনার সাথে কনসাল্ট করে বলে যে এটা কোনো বিষয় না, তুই এই ওষুধগুলা খা। আচ্ছা, এবং তার 1-2 মাস তার সাথে এরকম কোনো ঘটনাই ঘটেনি, এবং সে ওষুধগুলো নর্মালি খেত, কিন্তু আসলে কোনো কাজ হতো না। আর ওই ঘটনার পর থেকে সে রাত্রে ফজরের আগে কখনো ঘুমাতো না, ঘুমালে ফজরের পরেই সে ঘুমাতো। তো 2000 সালের ঘটনা, প্রায় 7-8 মাস পরে, ওই 99 7-8 মাস পরে হঠাৎ করে তার জমি জমা সংক্রান্ত বিষয়ে আলমারি খোলা লাগে। তো আলমারি খুলে উনি ফাইল বের করতে যাবে, এমন সময় দেখে যে কম্পার্টমেন্টে ওনার ওয়াইফের শাড়ি কাপড় চোপড় ছিল, সেই কম্পার্টমেন্টটা একটা সময় খালি করে কাপড়গুলো তার বোনকে গরিবদের দিয়ে দেওয়ার জন্য দিয়েছিল।
কিন্তু সেই কম্পার্টমেন্টে সেই আগের কাপড়গুলো আবার সে থোকায় সাজানো গোছানো দেখতে পায়। ইভেন তার কাপড় চোপড় সাজানো গোছানো দেখতে পায়। আগের জিনিসগুলো যদি অন্যভাবে চিন্তা করি রাসেল ভাই, এটাকে অন্যভাবে চিন্তা করা যায় না। তার বোন আসে এবং আসার পরে বলে ভাই এটা তো ইম্পসিবল, আমি তো এই কাপড়গুলো নিয়ে গরিবদের দিয়ে দিয়েছিলাম, বলে এইগুলো আবার এখানে ব্যাক করে আসলো কিভাবে। এবং সাথে সাথে ওই আপনার সাক্ষী হিসেবে ওই ছেলেটাও বলছে খালু তো গতকাল আলমারি খুলছিল, উনি তো ওই সময় কিছু গোছানো পায়নি, আজকে সব গোছানো। এই বাসায় তো অন্য কোনো মানুষের এন্ট্রিও নাই রাসেল ভাই, খালি ওই দুইজনই থাকে। মাঝে মধ্যে ওই ফুপি ওনার যে বোন উনি আসেন মাঝে মধ্যে। তো ওনার কাছে জিনিসটা আরো বেশি অ্যাবনর্মাল লাগতে থাকে, কারণ আগের জিনিসগুলো যদি হ্যালুসিনেশন ধরলেও এই জিনিসগুলো তো আর হ্যালুসিনেশন হিসেবে ধরা যায় না। তো 2008 সালের ঘটনা রাসেল ভাই, এর মাঝে কিছু হয় নাই, উনি অনেক ভালো ছিল এবং অনেকদিন ওয়েট করতে করতে মাঝে মধ্যে এই 2008 পর্যন্ত মাঝে মধ্যে ওনার স্বপ্নে ওনার ছেলেদের সাথে দেখা হতো, ওনার দুই ছেলে ওনার সাথে দেখা করতে আসতো রাসেল। আমি কিন্তু বলছি স্বপ্নে। 2008 সালে রাত্রেবেলা প্রচন্ড মানে ঘুম, ওই দিন তার প্রচন্ড ঘুম যে দেখে বসে আর কি, রাত 8টায় সে ঘুমিয়ে যায়। ঘুম ভাঙে ভোরবেলা মানে ঠিক রাত 3টা-4টার দিকে, মানে গভীর রাত, তখন ফজর আজান দিবে ভাবো ওনার ভাষায়। তো এমন সময় ঘুমটা ভাঙে এরকম একটা সাউন্ডে, যে সাউন্ডটা উনি প্রত্যক্ষ করেছিলেন সেই 1994 সালে যখন অ্যাক্সিডেন্টটা হয়, ট্রাক এবং গাড়ি স্পিড করা যে সাউন্ডটা, ট্রাক এবং গাড়ি যে সাউন্ডটা। এবং সবার কাছে সে জেনেছিল যে সবাই পিষ্ট হয়ে যায় ওই অ্যাক্সিডেন্টে, সবাই পিষ্ট হয়ে যায়। তো সেই সাউন্ডটা সে পায় বাথরুম থেকে, সাউন্ডটা খুব ইকো হয়ে আসে, প্রচন্ড জোরে আসে, বিকট আকারে। তো তার পায়ের মানে খাটের সাথেই কিন্তু ছেলেটা ঘুমায়। তো সেই সাউন্ডটা সে একা শুনতে পেয়েছে, যদি ছেলেটাও সাউন্ডটা শুনতে পেতো ছেলেটা উঠে যেত। তো ওকে উনি জাগে বলে তুই আমাকে একটু হুইল চেয়ারে বসা। তো ছেলেটা ঘুমের তালে তাকে হুইল চেয়ারে বসিয়ে দেয় এবং সে ঘুমিয়ে যায়। সে মানে বাথরুম পর্যন্ত, মানে তাকে কষ্ট, মানে সে নিজেই বাথরুম পর্যন্ত এগিয়ে যাওয়ার পরে দেখে সেই বাথরুমের মধ্যে একজন মহিলা দাঁড়িয়ে আছে, কোলে একজন বাচ্চা এবং দুইটা ছেলে ফ্লোরে শুয়ে আছে। তার এই দৃশ্যে মানে সে প্রায় 30 মিনিটের মতো অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন বলে যে এটা কি? বলে কি এটা তো তোমার মেয়ে। তো মায়েরা তো বলে কি তুমি কি বলতেছো আবল তাবল, এটা বলে সে সেন্স হারিয়ে ফেলে। আচ্ছা। তো পরে যখন তার বোনকে সে সব জানায়, বলে যে আমি এইসব জিনিস দেখতেছিলাম এতদিন ধরে, তোকে আজকে বললাম। ভাই আমি জানি না তুই জিনিসটা কিভাবে নিবি। যখন তার ওয়াইফ মারা যান অ্যাক্সিডেন্টের আগে, তখন উনি প্রেগনেন্ট ছিল আর কি, এটা উনি জানতেন না। এটা জানার পর জিনিসটা আরো বেশি কষ্টকর হয়ে গেছে। যে ওই যে কোলে যে বাচ্চাটা, এটাই কি সেই ইনফরমেশন দেওয়ার জন্য সে আসছিল, বা এটা যেটা উনি জানতেন না। হ্যাঁ, এটা কি সেই ইনফরমেশনটাই দেওয়ার জন্য আসা? তো রাসেল ভাই আমি জিনিসটাকে স্বপ্ন হিসেবে ধরে নিল, কিছু মানে জিনিসগুলো তার সাথে ঘটতে থাকে এখনো পর্যন্ত, স্টিল নাও, যে এখনো ঘটে। এবং তার সাথে প্রায় সময় একটা সার্টেন টাইমে রাতের বেলা তার দুই ছেলে দেখা করতে আসে এখনো পর্যন্ত। এবং সে বলে যে আমার সাথে মনে হয় ওদের আত্মা দেখা করতে আসে, কিন্তু আমি জিনিসটা রাসেল ভাই ওরকম ভাবে নেইনি বিষয়টা, কিন্তু বিষয়টা আসলেই খুব ভয়ানক। আলিফের কাছে আমরা ফিরে আসবো। আলিফ, এইবার যে ঘটনাটা আমরা শুনবো ডক্টর আলিফের কাছে যাচ্ছি, সেই ঘটনাটা কোথাকার? জি রাসেল ভাই, থ্যাংক ইউ আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। এই ঘটনাটি রাসেল ভাই খুলনার ঘটনা আর কি। তো লিসেনার্স সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার দ্বিতীয় ঘটনাটি শুরু করছি। এই ঘটনাটি ঘটে, আপনাদেরকে আমি আবারও মেনশন করি, আমার এই ঘটনাটিও 90s এর ঘটনা। 1992 সালে এই ঘটনাটি ঘটে। সাবের নামের একজন মহিলা, উনি আমার পরিচিত। তো এবং এটা যেহেতু বাসা রিলেটেড ঘটনা, আমি বলবো যে আপনারা যে বাসাটায় রয়েছেন সেই বাসাটাকে কল্পনা করুন এবং এই ঘটনাটা একটু মন দিয়ে শুনবেন এবং কল্পনা করুন যে এই ঘটনাটি আপনাদের বাসাতেই ঘটছে, কেমন লাগবে, বিশেষ করে যারা স্টুডেন্ট তাদের জন্য বলছি। তো তিনি তখন অনার্স পড়তেন খুলনার কোনো একটি ইউনিভার্সিটিতে। তো সেকেন্ড ইয়ারে উনি ইকোনমিক্স এর স্টুডেন্ট ছিলেন। তো সেকেন্ড ইয়ারে আপনার যে সময় ঘটনাটি ঘটে ওই সময়টা গরমকাল এবং প্রচন্ড ঝড়ের দিনের ঘটনা রাসেল ভাই, কাল বৈশাখী ঝড়। এবং ওই মুহূর্তে পেপারের মানে খবরের কাগজে এসেছিল যে টর্নেডো বয়ে গেছে ওই সাইটে। তো ওই রাতে আপনার প্রচন্ড ঝড় হয় আর কি। ওই ঝড়ের মধ্যে ওইখানে পড়তে থাকেন উনি রাতের বেলা। রাত তখন 12টা কি 1টা বাজে, এমন সময় ইলেকট্রিসিটি চলে যায়। সেই পড়ার টেবিল থেকে সে উঠে চিন্তা করলো যে মানে রান্নাঘরের জানালাটিও লাগানো না। তো আমি তার বর্ণনাটা মানে ওই বাড়ির বর্ণনাটা একটু দিতে চাই আগে।
ওনাদের বাড়ি ছিল খুলনা শহরেই, এবং ওই শহরে যেখানে ওনাদের বাড়ি তার আশেপাশে কোনো বিল্ডিং ছিল না, দূর দূরান্তে কোনো বিল্ডিং দেখা যেত না, আশেপাশে সবই টিনের চালের ঘর। তো ওনাদের বাড়ি ছিল 3 তলা, নিচ তলায় ভাড়া থাকতেন একজন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা, দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন ওনার ফ্যামিলি, ওনার বাবা এবং ওনার ভাই আর 2 ভাই ছিলেন, আর ওনার উপরে 2 বোন মানে থাকতো আর কি। তো ওই 2 তলা মানে 3 তলার ছাদে, যেটা অর্ধেক ছাদ অর্ধেক রুম, তো 2 রুমের মধ্যে এক রুমে উনি থাকতেন, আর এক রুমে ওনার বোন, ওনার ছোট বোনের বাচ্চা, এবং ওনার যে দুলাভাই উনি বাংলাদেশে বাইরে থাকতেন। তো বোন ম্যাক্সিমাম টাইম খুলনাতেই ওই বাসায় থাকতো। তো যেদিন ওনার এক্সাম ছিল তার আগের দিন রাতে তিনি পড়ছিলেন, তো হঠাৎ করে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার পর ওনার মনে হয় না একটু চা বানিয়ে নিয়ে আসি, মোমবাতিও জ্বালিয়ে নিয়ে আসি। আচ্ছা। তো যথারীতি রান্নাঘরে যাওয়া পড়ে। তো রান্নাঘরের কাজ শেষ করে মোমবাতি হাতে এবং চায়ের কাপ পেয়ালা হাতে নিয়ে একটু সামনে এগোতে রুমের কাছে যেতেই ইলেকট্রিসিটি চলে আসে। তো ধপ করে ইলেকট্রিসিটি চলে আসার পর উনি ওনার যে পড়ার টেবিল সেখানে দেখতে পান একজন বসে আছে এবং পড়ার ভান করে, যেই দিকে টেবিল সেদিকেই ওই দিকেই মুখ করে বসা, এবং তার সারা শরীর চুল দিয়ে ঢাকা, চেহারা দেখা যাচ্ছে না। তো এটা দেখে উনি সেন্স হারিয়ে ফেলে। তো যখন সেন্স হারিয়ে ফেলে, যখন সেন্স আসে, বাসার সবাই তাকে জিজ্ঞেস করে কি রে কি হয়েছে, তখন সে আর জিনিসগুলা বলার পর কেউ বিশ্বাস করেনি। বলে যে এটা তোর মনের ভুল, বা তুই আগে কখনো চিন্তা করছিলি বা স্বপ্নে দেখছিস সেটা হতে পারে, তো এইগুলি কিছু দিস না, তুই ভালো করে এক্সাম দে। তো উনি আগামী পরের কিছু এক্সাম দিতে পারে নাই। তো এই ঘটনাটা ঘটার প্রায় 1-2 মাস তার সাথে তেমন কোনো কিছু না ঘটলেও 3য় মাসে গিয়ে তিনি আবারও একই জিনিসের সম্মুখীন হন, কিন্তু এবার একটু অদ্ভুত ভাবে। ঠিক একইভাবে ওই দিন রাত জেগে পড়ার একটা অভ্যাস আছে, এবং ওই দিন রাতে তিনি গল্পের বই পড়ছিলেন। তো গল্পের বই পড়া অবস্থায় এমন একটা ইন্টারেস্টিং জায়গায় সে ভাবলো যে না, একটু চা বানিয়ে চা খাওয়া যাক, সাথে গল্পের বই পড়া যাক। রাত তখন 2টা বাজে। তেমন সময় সে রান্নাঘরে গেলেন, চা বানিয়ে নিজের খাটে আসলেন এবং খাটে বই পড়ছিলেন। এমন সময় বইয়ের মাঝখানে তিনি দেখলেন যে সিলিং থেকে ব্লাডের টপ 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 করে তার হাতের উপর এবং বইয়ের উপর পড়ছে। সিলিং থেকে রক্ত পড়ছে এবং এটা দেখে উনি হাউমাউ করা শুরু করে দিলেন এবং জোরে জোরে চিৎকার, আপা এ মা এ বাবা। তো ওনার বোন যথারীতি ওর রুম থেকে দৌড়িয়ে আসে। রাত তখন 2টা, উনি তো ঘুমছিলেন। তো ঘুমন্ত অবস্থায় আসে এবং নিচে থেকে বাবা মাকে ডেকে নিয়ে আসে, বলে কি এই আপা দেখ আমার হাতের মধ্যে এরকম রক্ত, বইয়ের মধ্যে রক্ত। তো ওনার মুভমেন্ট এরকম ছিল, আসলে কেউ কিন্তু রক্ত দেখতে পাচ্ছে না, উনি একাই দেখতে পাচ্ছে। তো সবাই মনে করছে এটাও হয়তো বড় কোনো সমস্যা হয়েছে, ওনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া দরকার। আমাদের ঢাকা শহরের খুব রিনাউন একজন সাইকিয়াট্রিস্টের কাছে তাকে নিয়ে আসা হয়। ওনার কাছে যখন নিয়ে আসা হয় এবং উনি যখন দেখেন, তখন বলে যে না, ওনার কন্ডিশনটা যদি এখনই ঠিক না করা হয় তাহলে জিনিসটা আরো ওয়ার্স্ট কন্ডিশনে যেতে পারে, এবং এই জিনিসটা যদি একবার সেট হয়ে যায় সেটা পরে রিমুভ করা যাবে না। ওকে। তো তাকে এরকম ঘুমের ওষুধ দিয়ে দেওয়া হয়, এবং ঘুমের ওষুধ দিয়ে দেওয়ার পরে প্রায় 1-2 মাস যে বলে কন্টিনিউয়াসলি সেটা ওষুধগুলো খাবে, দরকারে যে 2 মাস তাকে পড়াশোনা বন্ধ রাখতে হয়, সেটাও করে তাকে পড়তে হবে ফর দ্য সেক অফ হার লাইফ। তো পরে যখন এই জিনিসটা 2 মাস উনি ঠিক ওষুধগুলো পালন করলেন, এরপর থেকে তার আবার ঠিক একই অসুখ শুরু হলো। সে রাতে ঘুমায় না এবং জেগেই যাচ্ছে ম্যাক্সিমাম টাইম। তো এর যেদিন ঘটনা ঘটে সে রাসেল ভাই সরি, এরপরে যখন 2 মাস হয়, এরপরে 2 মাস যায়, 2 মাস যখন সে ওষুধগুলো কন্টিনিউ করবার পরে এরপরে তার কাছে মনে হয় না ওষুধগুলো খাওয়া দরকার আছে, তার সাথে তো কিছু ঘটছে না। ওই দিন রাতে ওই দিন গভীর রাতে তার ঘুম ভাঙে, ঘুমিয়েছিল, আগে ঘুমিয়ে যায় এবং প্রায় রাত 3টা কি 4টা থেকে তার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পরে ভাঙে হচ্ছে বিকট একটা চিৎকারে, এবং চিৎকারটা আসে তার বোনের রুম থেকে। তো আপনার পাশের রুম থেকে যদি চিৎকার আসে এবং সেটা যদি আপনার বোনের রুম হয়, আপনি দৌড়ে যাবেন। স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তিনি দৌড়ে যান, দৌড়ে গিয়ে দেখেন ওনার ওনার ভাষ্য মতে যে ওনার বোন মাটিতে বসে আছে, সাদা শাড়ি পরা, শাড়ির মধ্যে ছোপ ছোপ রক্তের দাগ, এবং কোলে একটি বাচ্চা যেটা তার ওনার বোনের মেয়ে, এবং সেই বোনের বাচ্চার মাথায় শরীরে মাথাটা নাই, বিচ্ছিন্ন অবস্থায়, রক্তের টান, এবং মাথাটা হচ্ছে খাটের ঠিক নিচে, দেখতে পাচ্ছে ওই মাথাটা। এটা দেখে সে একটা চিৎকার দিতে যাবে, এমন সময় তার মাথায় আসলো যে উনি যখন সাইকিয়াট্রিস্টের কাছে ঢাকায় এসেছিল রাসেল ভাই, ওই মুহূর্তে তার বোন তার সাথে তো খুলনায় ব্যাক করে নাই। তাহলে উনি কি দেখছে?
এটা দেখে উনি ওই মুহূর্তে সেন্সলেস হয়ে যায়। চোখ যখন খোলে তখন হসপিটালের বেডে তার বোন তার কাছে জানতে আসে এবং হসপিটালে ওই অবস্থায় যায়, মানে তিনি এমন ভাবে পড়েন, তো ডাক্তার এভাবে মানে বোন যখন হসপিটালে আসেন তখন জানতে পারে যে ওনার লাম্বার 4-5 ভার্টিব্রাল কলাম থেকে ডিসপ্লেস হয়ে যায়। তো ডক্টর তাকে কমপ্লিট বেড রেস্টে পাঠিয়ে দেয় 3 মান্থসের জন্য। তখন তার বোনকে সে পুরো ঘটনাটা শেয়ার করে, কারণ এর আগের বার যে তার সাথে যেসব অকারেন্স হয়েছিল সেসব অকারেন্সের কোনো কথাই তার ফ্যামিলি বিশ্বাস করেনি এবং সাইকিয়াট্রিস্টের ভাষ্য মতে এসব জিনিস আসলে হওয়া সম্ভব না। তো ওনার বোনকে যখন ঘটনাটা শেয়ার করে, ওনার বোন খুব মনোযোগ দিয়ে শুনে এবং আশ্চর্যজনক রাসেল ভাই, ওই মুহূর্তে তার বোন ঢাকায় ছিল, বলে যে আমিও ঠিক একই স্বপ্ন দেখি। আমি দেখি, আমি ওর বোনকে, 2 বোনকে শেয়ার করছে, বড় বোন বলছে আমি দেখি আমি ফ্লোরের মধ্যে বসে আছি, তো তোর ভাগ্নি আমার কোলের মধ্যে, কিন্তু ওর মাথাটাও নাই, মাথাটা পাশে খাটের নিচে। তার মানে এক বোন দেখেছেন সামনাসামনি আর এক বোন দেখেছেন স্বপ্নে। ওকে, দুইজন। তার মানে পুরো জিনিসটাকে এখনই আমরা মানসিক সমস্যা বলে উড়িয়ে দিতে পারছি না, কারণ এটা যদি মানসিক সমস্যা হতো শুধু সেই প্রত্যক্ষ করতো। 2 বোন একসাথে মানে কি, উনি তার প্রত্যক্ষ করে স্বপ্নে দেখেছেন আর একজন সামনাসামনি। তো ঘটনাটা তখন 2 বোনের কাছে খুবই মানে ভয়ঙ্কর লাগে। তখন 2 বোন একসাথে থাকা শুরু করে দেয়, ওই ছোট বোনটাও ওনার সাথে ঘুমানো শুরু করে আর কি। তো একটা সময় ওই থেকে প্রায় 1 বছর পর হঠাৎ করে একটা চিৎকারে ঘুম ভাঙে এবং ওই চিৎকারে শুধু তার ঘুম ভাঙে না, 2 বোনের একসাথেই ঘুম ভাঙে। 2 বোন যখন ঘুম ভেঙে একে অপরের দিকে তাকিয়ে থাকে, তো চিৎকার কোথা থেকে আসলো, দেখলো দোতলার দরজা খোলার সাউন্ড আসে, তার মানে তার বাবারও ঘুম ভেঙেছে। তখন তারা দরজা খুলে নিচের দিকে আগায়। নিচের দিকে যাওয়ার সময় মনে হয় যে ডাকাতি, এরকম সাউন্ড যে ডাকাতি হয়েছে এরকম কিছু একটা। ওনার বাবা যখন নিচে যায়, ওরাও তখন পেছনে পেছনে ঘরের ভেতরে ঢোকে। নিচতলার যে ভাড়াটে থাকতো, ওনার হাজবেন্ড ওয়াইফ থাকতেন আর কি, 2 জনের বয়স 50-55 উপরে। তো ওনার ছেলে মেয়ে থাকতো বাংলাদেশের বাইরে, এক ছেলে এক মেয়ে, 2 জনই ইউকে থাকতেন। তো ওইখানে যে ঢুকে যারা মানে চোখের সামনে যা দেখে আর কি, যে ওই মহিলা যে আন্টি ডাকতেন তাকে সাথে সে দাঁড়িয়ে আছে, তার শরীরে আঁচল পরা এবং একদম হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এবং এটা তো বাস্তব, একদম এটা বাস্তব, এটা তো সবাই, বাবা মা, তার ভাই, 2 ভাই, তার বোনও এসছে উপর থেকে। আর সামনে যে স্বামী পড়ে আছে তার শরীরের সাথে মাথাটা নাই, ওই মাথাটা মনে হয় মাথাটা এমন ভাবে টেনে রান্নাঘরের দিকে নিয়ে যাওয়া, মানে যে মাথাটার রক্তগুলা, রক্তের দাগ রান্নাঘর পর্যন্ত, রান্নাঘর পর্যন্ত টান দেওয়া। তো এটা দেখে 2 বোনই চিৎকার করে উপরে চলে যায়। তখন তো পুলিশ আসে এবং ডেড বডিজ নিয়ে যায়। তার ওখানে ওনার আত্মীয় স্বজন এসে ডেড বডিজ রিসিভ করে, পরে দাফন করার পরে ওই বাসাটা ওনারা ছেড়ে দেয়। ওই মহিলার কি হয়? ওই মহিলা তো পরের দিন মারা যায়। আমি আপনাকে সরি রাসেল ভাই, আমি আবারও জিনিসটা স্কিপ করে গেছি। এই ঘটনার পরের দিন ওই মহিলাটা মারা যায় হসপিটালে। ওকে। এবং 2 জনের ডেড বডি পরে যখন বিদেশ থেকে, মানে আমার ওয়াইফ যিনি মারা যান, পরের দিনই মারা যান, হসপিটালেই মারা যান। এবং বিদেশ থেকে তখন ছেলে মেয়ে এসে ডেড বডি রিসিভ করার পর দাফনের কাজ শেষ করে ওনারা বাসাটা ছেড়ে দেয়। আচ্ছা। তো এর 1-2 মাস পরে যে আপুর কথা বলছি তার বিয়ে হয়ে যায় এবং সাউথ আফ্রিকা সে চলে যায়। ওকে। প্রায় 2002 সালে তারা বাংলাদেশে আসে এবং এরপর থেকে বাংলাদেশে তারা পার্মানেন্টলি থাকে। ঘটনাটা আমি তার কাছ থেকে 2013 দিকে শুনেছিলাম আর কি। তো ওনার কথা হচ্ছে, পরে যখন উদ্ভাবন করে ওনার বাবা যে ঘটনাটি কেন ঘটেছিল, তো উনি প্রথমে বলতে থাকে যে বাবা আমি কিছু জানতে চাই না, আমি এগুলি ছাড়া অনেক ভালো আছি। তখন বলে তুই শোন না, তো জোর করে তাকে বলে, সাইকিয়াট্রিস্ট তো বলেছে ঘটনাটি ওকে শোনায়ও, তার ফলে এটা ওর জন্য ভালো, তাহলে ওই জিনিসটাকে ওর মাইন্ড থেকে স্টপ করে দিতে পারবে। ওকে। তো ঘটনাটা এটা হয় যে যে লোকটা ছিল তার অনেক সয় সম্পত্তি ছিল এবং ওইটাকে জব্দ করার জন্য ওনার আত্মীয় স্বজনরা জিনিসটা কিভাবে করেছে জানি না। তো যে কবিরাজ বাসায় এসেছিল, ওনার বাবা চেক করবার জন্য নিয়ে এসেছিলেন, সে বলে যে ওনার মৃত্যু হয় ঠিক এরকম ভাবে যে দাঁড়িয়ে থাকা অবস্থায় রান্নাঘরে ওই ডেড বডির থেকে, মানে ওই বডি থেকে মাথাটি পড়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। বিচ্ছিন্ন হলে তো রাসেল ভাই কোনো একটা সাউন্ড হবে কিছু একটা, ওইটা হঠাৎ করে মাথা থেকে শরীর থেকে পড়ে যায়।
ব্ল্যাক ম্যাজিকে এটা সম্ভব? ব্ল্যাক ম্যাজিকে সম্ভব। আমি এটা অ্যাকচুয়ালি রাসেল ভাই আমি তো কখনো ব্ল্যাক ম্যাজিক করতে দেখিনি বা ব্ল্যাক ম্যাজিক প্রত্যক্ষ করিনি, কিন্তু ওনার বাবা ওই যার কাছে শুনেছেন সে বলেছে এটা কালো জাদু করা। তার মানে এটা তার ওয়াইফ এটাতে কোনোভাবে ইনভলভ না, বা কেউ হচ্ছে কোন ধারালো এবং কিছু এটা দিয়ে যে মাথাটা ওয়াইফের কেটে সামনে ফেলেছে হয়েছে জিনিসটা, হ্যাঁ, এবং কেউ যে ধারালো মানে কিছু দিয়ে যে মাথাটা কেটে ফেলেছে এরকম কিছু না। এবং হয়তো এরকমও হতে পারে যে সেই কারণে এই শকটা নিতে না পেরে ওয়াইফ পরের দিনই মারা গেছেন। এবং পরের দিন মারা যান, মানে উনি একসাথে 3টা অ্যাটাক করে হার্টে একসাথে 3টা অ্যাটাক হয়। আচ্ছা, আর আপনি যার কথা বলছেন সে আপু, তিনি এখন কেমন আছেন? তো ওই ঘটনা জানার পরে প্রথমে একটু উনি শক হয়েছেন যে তাহলে এইটা কি সেই অশনি সংকেত যা আমরা দুই বোন প্রত্যক্ষ করেছি, এইটা কি আমাদেরকে বোঝানোর জন্য ছিল? আর কিছু না মিললেও বাসাটা মেলে, আর সবচেয়ে যেটা মিলে সেটা হচ্ছে যে একদম মানে বিচ্ছিন্ন একটা মাথা, এবং মাথাটা ওই যেরকম ভাবে ওনার ভাগ্নির মাথাটা উনি সামনাসামনি দেখেছিলেন ঠিক তেমনি ওই লোকটার মাথাও এরকম রক্ত দিয়ে টান দিয়ে রান্নাঘর পর্যন্ত। আলিফ, শুনি আপনার ঘটনা। থ্যাংক ইউ রাসেল ভাই। লিসনার্স, আমার এই ঘটনাটি হচ্ছে মাদারীপুর জেলার একটি ঘটনা। তো যারা ঘটনাটি প্রত্যক্ষ করেছেন, 2 হাজবেন্ড ওয়াইফের সাথে আমি সামনাসামনি কথা বলেছি। তো হাজবেন্ডের কাছ থেকে আমি পুরো ঘটনাটি শুনি, এবং এটি খুব বেশি দিন আগের ঘটনাটি না, মানে আজকালকার দিনে এরকম ঘটনা ঘটতে পারে একটু কেমন জানি 2008 সালের ঘটনা এটি। আচ্ছা। তো 8 সালে 2 হাজবেন্ড ওয়াইফই আপনার প্রায় ওনারা মানে সরকারি চাকরি করার কারণে মাদারীপুরে শিফট হয়ে যায়। তো সেখানে গিয়ে একটা বাসা ভাড়া করে, বাসাটা 2 তলা বাসা, এবং নিচ তলায় কেউ থাকতো না, ওনারা 2 তলায় থাকতো। এবং বাড়িওয়ালার কাছ থেকে ওনারা ওই এলাকা অনুযায়ী যে ভাড়া পাওয়ার কথা ছিল তাতে খুব কম খরচে ভাড়াটা পাওয়া যায় আর কি বাসাটা। তো সেই বাসাটায় ওঠার পর প্রায় মাস 3 মধ্যে ওনারা কিছু প্রবলেম অ্যারাইজ করতে দেখেন। তো প্রবলেমগুলো অ্যারাইজ করার কথাগুলো আগে আমি কিছু কথা বলতে চাই। তো ওনারা অনেকদিন যাবৎ বিয়ে করেছেন আর কি। তো ওনাদের কোনো সন্তানাদি হচ্ছিল না। তো বিভিন্ন ধরনের কবিরাজ, আপনার ডক্টরস, তারপরে অনেক হুজুরের সম্মুখীন হবার পর অ্যাডভাইস নিয়েছেন, প্লাস ওনারা ওই বাসায় নিতেও চাচ্ছিল অনেকে, কিন্তু কেউ ওই বাসাতে যেতে রাজি হচ্ছিল না। ওখানকার স্থানীয় কিছু মানুষ যেতে একদমই রাজি হচ্ছিল না বাসায়। কেন রাজি হচ্ছিল না এগুলো ইভালুয়েট করার অ্যাকচুয়ালি কারোর কোনো সময় নাই। তো ওনারা নর্মালি জীবনযাপন করা শুরু করে দেয়, মানে ওই বাসায় থাকা শুরু করে দেয় আর কি। তো ঘটনাটি ঘটে হচ্ছে মানে একদম মানে বছরের মাঝামাঝি পর্যায়ে আর কি, জুন জুলাইয়ের দিকে। 2 হাজবেন্ড ওয়াইফ ঘুমাচ্ছিল, এমন সময় রাতের বেলা হঠাৎ করে ঘুম ভেঙে যায়, কোনো কারণ নাই। ওয়াইফের ঘুম ভেঙে যায়, এবং মানে ওয়াশরুমে যাওয়ার পথে উনি যখন খাট থেকে পা নামিয়ে স্যান্ডেল মানে ঘরে পরা স্যান্ডেলটা পা দেয়, এমন সময় দেখে যে ওনার সামনে একজন মানে মাটি খুঁড়ছে, মানে মাটি অটোমেটিক ফাঁক হয়ে মাটিগুলা উপর দিকে আসছে, মানে কে জানি মাটি করে বের নিচ থেকে পানি খুঁড়ছে। আচ্ছা আচ্ছা। উনি থাকেন দোতলায়, কিন্তু রাসেল ভাই আবারও বলছি উনি দোতলায় থাকে, এবং এটা ওনার ভাষ্যমতে এটা মনের ভুল না। আচ্ছা। এবং এটা স্বপ্ন না। আমি নিজে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠছি, পায়ে স্যান্ডেল দিলাম, এমন সময় মাটি খুঁড়ে কে জানি উপরের দিকে উঠছে, এবং নিচে কেমন একটা মানে আজব টাইপের, নিচে কেমন একটা লাল ধোঁয়া টাইপের কিছু একটা ওইটার সাথে মাথা বের করছে। এক চিৎকারে উনি তার হাজবেন্ডকে জাগিয়ে ফেলেন, বলে এই দেখো 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 এখানে, এই দেখো এটা কি মাটি খুঁড়ে কে জানি বেরোচ্ছে। ওর হাজবেন্ড বলে কোথায়, কি দেখতেছো উল্টা পাল্টা কথাবার্তা। তো রাসেল এটা মনে হয় মনের ভুল। এটা তো উনি একা দেখছে, হাজবেন্ড তো দেখছে না, তো মনের ভুল হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক 7 দিন পর ওনার হাজবেন্ড রাতের বেলা রাত 8টা কি 9টা বাজে খবরের মানে খবর দেখবে, 9টার খবর ধরবে আর কি। ওইটা দেখার জন্য রান্নাঘর থেকে ওনার ওয়াইফকে চা বানিয়ে দিতে বললেন। তো ওয়াইফ বলে চাটা নিয়ে যাও। চাটা নিয়ে যেতে যেতে ড্রয়িং রুমের দিকে যাচ্ছে, এমন সময় বাড়ির ইলেকট্রিসিটি চলে যায়। ঠিক একইভাবে হাজবেন্ডের সামনে মাটি মানে ফেরে কে জানি বের হচ্ছে, হাজবেন্ড দেখছে অন্য জায়গায়, অন্য রুমে। আচ্ছা, ওকে, যেখানে তার টিভি ছিলেন আর কি, টিভি ছিল সেই জায়গাটা সে দেখছে যে তার চোখের সামনে ইলেকট্রিসিটি কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা কিন্তু একদম, মানে যে কেউ যদি হঠাৎ করে এরকম নেমে ফ্লোরে পা দেওয়ার পরে এরকম ঘটনা দেখে, খবর আছে। মাটিটা ঠিক ফাঁক হয়ে কে জানি উপরে উঠছে। এবার রাস্তায় কোনো লাল ধোঁয়া টাইপের কেউ না, এক দূরে রান্নাঘরে তোর ওয়াইফের কাছে যায়, এই তাড়াতাড়ি আসো, এই দেখো আমি একই জিনিসই দেখতেছি, তুমি যেটা দেখছিলে সেটাই। তো ওয়াইফ বলে দেখো এটা কিন্তু সত্য ঘটনা। তো দুইজন এরপরে না রাসেল ভাই অনেকে জিজ্ঞেস করে এখানে ভালো কোনো কবিরাজ বা ভালো কোনো হুজুর আছে কিনা যাকে বাসায় গিয়ে নিয়ে বাসাটা মিলাদ পড়িয়ে আসলে সেফলি থাকা যায়। কাউকেই পাচ্ছে না রাসেল ভাই, কেউ আসবে ওই বাসায় কারো কোনো খোঁজও দিচ্ছে না। এর থেকে প্রায় 1 মাস যাওয়ার পরে প্রচন্ড শীত, তখন রাত 9টা কি 10টা বাজে, রাতের বেলা খেয়ে
ওনারা ঘুমানোর জন্য প্রিপারেশন নেবে, এমন সময় বাথরুম থেকে কি জানি হামাগুড়ি দিয়ে রুমের ভিতরে ঢুকলো। এইটা একজন দেখে না, দুইজনে হামাগুড়ি দিয়ে, পুরো নেকেড একজন বডিওয়ালা একটা মানুষ, মাথায় চুল নাই, হামাগুড়ি দিয়ে ঘরের ভিতরে ঢুকছে। এরা দেখে দুইজনে এক চিৎকার দিয়ে দৌড়ে বাসার নিচ থেকে গিয়ে, কাছে একটা দোকান ছিল, ওই দোকানটা বন্ধ করবার মতো অবস্থা, ওনাকে গিয়ে বললো, ভাই আমাদের বাসার মধ্যে এরকম সমস্যা হচ্ছে। পরে ওই লোকটাকে নিয়ে এসে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পরে দেখে যে না, ওরকম বাসায় তো কিছুই হচ্ছে না। কিন্তু ওই আশেপাশে রাসেল ভাই, দোকানটার বিল্ডিংটা মনে করেন 100 থেকে 200 গজ সামনে আরেকটা বাসা, পাশাপাশি কোনো বাসা নেই। ওই বাসার আশেপাশে পাশাপাশি কোনো বাসা নেই। তো 100 থেকে 200 গজ সামনে, তো উনারা রাতে কিভাবে থাকবেন এই জিনিসটা চিন্তা করতে করতে ডিসিশন নিলেন, না ওখানে ওনার একজন পরিচিত মানুষের বাসা ছিল, ওখানে গিয়ে রাত, আজকে হাজবেন্ড ওয়াইফ দুজনে ওখানে থাকবে, ওখান থেকে ঢাকা চলে আসবে, না এখানে থাকা সম্ভব না। তো হাজবেন্ড ওয়াইফ ওখানে যায় এবং যাওয়ার পরে ওখানে একজন লোকের সাথে দেখা হয়, যেই পরিচিত, সে বললো যে আচ্ছা আমার কাছে একজন লোক আছে, আপনারা সবাই পরিচিত, ফরিদপুরের আটরশি হুজুরের ওখানে, আটরশি জায়গায় ওখানে একটা হুজুর আছে, তার পরিচিত আছে, তাকে ওখানে নিয়ে আসা যায়। এরকম কেন সম্মুখীন হচ্ছে সবাই, কারণ ওনার তো সরকারি চাকরি করে, প্লাস ওনাকে ওখানে থাকতে হবে। তো আটরশির হুজুর যখন ওখানে গেলেন, যাওয়ার পরে বলল যে আচ্ছা তুমি আমাকে কিছু ইনফরমেশন দাও তো, তুমি কতদিন ধরে যাও? আমার তো বেশি দিন আসিনি, 3 মাস, তো আমি লাস্ট 1 মাস ধরে এরকম রুমের ভিতর থেকে এই জিনিসগুলো দেখি, এবং মাঝে মধ্যে দেখি উপর থেকে মাথা বের করে কে জানে তাকিয়ে আছে। আমার ওয়াইফ এবং আমি দুইজনই দেখছি। তো যখন উনি বললেন আর ঠিক আছে আমাকে কিছুক্ষণ সময় দাও, ওনার সামনেই তিনি অনেক ধরনের পদ্ধতি অবলম্বন করলেন, কি সেগুলি আমি রাসেল ভাই বলছি না, কিন্তু যখন রেজাল্টটা জানালো সেটা শোনার পরে ওনারা ওই বাসায় থাকার মতো আর শক্তি সামর্থ্য, শক্তি সঞ্চয় করার মতো হয়ে থাকলো না। যখন উনি বললেন তোমরা এই বাসায় কিভাবে থাকো আমি জানি না, এই বাসার মধ্যে 742টা জিন আটকা পড়ে আছে। আচ্ছা, 742টা জিন আটকা পড়ে আছে, এবং বিভিন্ন ভাবে ওনারা যা দেখছিল ওদেরই ক্রিয়াকর্ম। আচ্ছা, তো ওর সাথে বলে যে তোমরা এই বাসায় আর থেকো না, যেভাবে পারো এই বাসাটা ছেড়ে দাও। তো ওনারা বেশি দেরি করে নাই এবং ওই জায়গাটা ছেড়ে প্রায় ওখান থেকে প্রায় 10 থেকে 15 কিলোমিটার দূরে একটা বাসা নিয়ে ওই জায়গায় সেফ লেন সাউন্ডে থাকা শুরু করে দেয়। এরপর থেকে ওনাদের সাথে এরকম ঘটনা আর ঘটে নাই, ঘটলে অবশ্যই আমাকে এই ঘটনাগুলো বলতো। আমাদেরকে অবশ্যই সবচেয়ে বেশি জরুরি ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের ইমেল করে আপনাদের ঘটনা পাঠিয়ে দিতে ভুলবেন না, এবং ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনাদের সহযোগিতা প্রয়োজন, তাহলে আমরা যেতে পারবো বহুদূর, এবং আপনাদেরকে প্রতি শুক্রবার একটা করে ভয়ের রাত উপহার দিতে পারবো, যে ভয়টা আপনারা অনেক সাহসিকতার সাথে এনজয় করেন। আজকের মতো এখানেই শেষ করছি, কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বলতেই হচ্ছে সাবধানে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি, টাটা।